সঠিকভাবে আপনাদের সামনে আপনাদের পার্টি কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাজির করেছে, আর আপনারাও বিষয়টা উপলব্ধি করেছেন, অনুধাবন করতে পেরেছেন। এর মধ্যে যেমন কমরেড রাজিকুজ্জামান রতন তো অনেক বিষয় খুব সহজভাবে আপনাদের সামনে আলোচনা করেছে, কারণ অনেক জটিল তত্ত্বগত বিষয় সেগুলি আবার এই ধরনের আলোচনার সময় ধরে ধরে আলোচনা করতে গেলে একদিকে জটিল হয়, সময় বেশি লাগে। তবে সে খুব ভালোভাবেই সবার কাছে বোধগম্য করে বিষয়টাকে একভাবে হাজির করেছে। আর এরপরে যেটা বাকি আছে, যেমন এখানে দুইটা পার্ট তো আমি আগেই বললাম। একটা হলো যে আমরা এই সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন চাই। যেই দিন একটা বিপ্লবী পার্টি তার নাম ঘোষণা দেয়, সেই দিনই সে প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কথাটা একটু মনে রাখবেন। যদি একটা সত্যিকার বিপ্লবী দল হয়, যখনই সে নিজকে ঘোষণা দেয় যে আমি একটা সর্বহারা শ্রেণীর বিপ্লবী পার্টি, এর অন্তরালেই থাকে যে আমরা কোনো একদিন কোনো না কোনোদিন আমরা এই ব্যবস্থা এবং এই শাসক শ্রেণীকে আমরা উৎখাত করব। অর্থাৎ রাষ্ট্রটা বুর্জোয়াদের হাত থেকে শ্রমিক শ্রেণীর হাতে আমরা নিয়ে আসবো। তাহলে প্রশ্ন আসে যে আপনারা ঘোষণা দিলেন বুর্জোয়াদের উৎখাত করবেন, যুদ্ধ ঘোষণা করলেন, অস্ত্রপাতি নিয়ে নামলেন না কেন? এটা অনেকেই বিষয়টা বুঝতে পারেন। অস্ত্র নিয়েই তো আমরা নামলাম। অস্ত্র হইল আদর্শিক অস্ত্র, হইল প্রথম, তার সঙ্গে হইল সাংগঠনিক হাতিয়ার। এরপরে ধাপে ধাপে আন্দোলন সংগ্রামের বিকাশ, একটা চরম মুহূর্তে গিয়ে চূড়ান্ত আঘাত এবং জয় পরাজয়, তার মীমাংসা। ফলে অনেকে যখন এই বিষয়টা ধরতে না পারার কারণে, যে যখন আপনি একটা ব্যবস্থা গড়ে উঠেছে, এই ব্যবস্থাটি প্রাধান্য বিস্তার করে আছে এবং এখনো তাদের রাজনৈতিক কর্তৃত্ব, অর্থনৈতিক, সামাজিক এবং সমস্ত দিক থেকে প্রাধান্য বিস্তার করে আছে। চেতনাগত দিক থেকে বলি, সংগঠিত শক্তির দিক থেকে বলি, মানুষের উপরে আদর্শিক প্রভাবের কথা বলি, এবং তাদের আন্তর্জাতিক, জাতীয় বিভিন্ন শক্তিগুলির সঙ্গে যোগসাজশ, সহযোগের সমর্থনের বিষয়গুলি যদি বলি, তারা প্রাধান্য বিস্তার করে আছে। কিন্তু যেটা আপনারা দ্বন্দ্বমূলক বস্তু আর কিছু আলোচনার পরে হয়তো আরো আসবে, যারা পড়েছেন সেটা জানেন যে এই অবস্থাটা ঐতিহাসিক নিয়মেই এক জায়গায় থাকতে পারে না। এমন কোনো জিনিস এক জায়গায় থাকে না। পরিবর্তনটা কোন দিকে যাবে? সমাজ বিকাশের নিয়ম অনুযায়ী সেটা এই পুঁজিবাদী ব্যবস্থার উচ্ছেদের দিকে যাওয়ার কথা। যদি না যায়, যতদিন সে এখন টিকে থাকবে, ততদিন মানব সভ্যতা, মানব সমাজ, সংস্কৃতি সবকিছুকে ধ্বংস করতে করতে সে টিকবে। ফলে অন্যদিকে বামপন্থী বিপ্লবী রাজনীতি, তার আদর্শ, তার সংস্কৃতি, তার শক্তি যত বিকশিত হবে, ততই এই ব্যবস্থা উচ্ছেদের সম্ভাবনা মানুষ দেখতে পাবে। আবার এর পাশাপাশি জনগণের রাজনৈতিক চেতনার মান উন্নত হবে, সংস্কৃতি চেতনা বিকশিত হবে এবং গোটা সামাজিক পরিবেশের মধ্যে শ্রমজীবী, শোষিত এই মানুষদের ঐক্যের গ্রন্থি রচিত হবে। ফলে একটা সঙ্গে যুক্ত। ফলে যদি বিপ্লবী শক্তি বিকশিত না হয়, তাহলে এই পুঁজিবাদী ব্যবস্থা দীর্ঘস্থায়ী হবে। আর যত দীর্ঘস্থায়ী হবে,
তত যত অকল্যাণ আছে সমাজে সেগুলি করতে করতে সে টিকে থাকে। কেন? এটা আমি একটু মনে করাই দিয়ে ভুলে গেলে এর আগে একটু কথা বলে নিই। সেটা হলো এর মধ্যে মার্ক্সবাদ নিয়ে কথা আসছে, আলোচনা হয়েছে। নামটা মার্ক্সবাদ হলো কেন? আসলে এটা তো মার্ক্সবাদ না, এটা হলো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদ। তারপর আমরা মার্ক্সবাদ কেন বলি? বলি এই কারণে যে সমাজতন্ত্রের ধারণা তো খালি মার্ক্স বলেন নাই, আপনারা শুনেছেন বহু রকমের সমাজতন্ত্রের ধারণা ছিল। এইগুলির সঙ্গে আলাদা করতে গিয়ে মার্ক্স এঙ্গেল যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদটা আনলেন, এটাকে সুনির্দিষ্টভাবে বোঝার জন্য মার্ক্সের নামটা তার সঙ্গে যুক্ত হয়েছে। সেই জন্য আমরা এটাকে মার্ক্সবাদ। কিন্তু আসলে কথা হলো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদ মার্ক্স এঙ্গেলস কর্তৃক উত্থাপিত, এবং সেটাকে অনেক বেশি সংযোজিত করা, সংশ্লেষিত করা, বিকশিত করা, বিজ্ঞানসম্মতভাবে তাকে হাজির করা, সেই কাজটা মার্ক্স এঙ্গেলস করেছে। এখন এর মধ্যে আলোচনা হয়েছে 8টা পুস্তক উনি রচনা করেছেন, শুধু তা না, জ্ঞান জগতের যত ক্ষেত্র আছে সমস্ত ক্ষেত্রের দিকে ওনাদের নজর ছিল, এবং সেইগুলি নিয়ে তারা তন্ন তন্ন করে অনুসন্ধান করেছে। যেমন ধরেন ইতিহাস, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, অর্থনীতি, সমস্ত বিষয়ের দিকে তাদের খেয়াল ছিল। যেমন যত বৈজ্ঞানিক আবিষ্কারগুলি হচ্ছে প্রত্যেকটা বৈজ্ঞানিক আবিষ্কারকে খুঁটিয়ে খুঁটিয়ে করে দেখেছে। অর্থনৈতিক বিষয়ের উপরে যারা বলছেন, পেটি থেকে শুরু করে অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, এরা যে সমস্ত তত্ত্বগুলি নিয়ে আসলেন, যেমন স্মিথ এবং রিকার্ডোরা যে শ্রমের মূল্য তত্ত্ব আবিষ্কার করেছে, এটাকে বিশ্লেষণ করেছেন মার্ক্স, যে মূল্য কিভাবে তৈরি হয়। তো যে শ্রম করে সেখান থেকে মূল্য তৈরি হয়, তাহলে যে মূল্য তৈরি করে সে কেন পায় না? এর জবাব কিন্তু অ্যাডাম স্মিথ, রিকার্ডোরা দিতে পারেননি। মার্ক্স সেখানে যেটা আবিষ্কার করলেন, তুলে ধরলেন বা দেখিয়ে দিলেন উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। তাহলে ওরা করলো মূল্য তত্ত্ব, আর উনি এটাকে বিশ্লেষণ করে দেখালেন যে শুধু মূল্য যারা তৈরি করে সে মূল্য পেতে পায় না, এই জন্য যেখানে উদ্বৃত্ত মূল্য সৃষ্টি হয়, যেটা মালিক আত্মসাৎ করে। অত্যন্ত সুন্দরভাবে সহজবদ্ধ করে দেখিয়ে দিল। একইভাবে বৈজ্ঞানিক আবিষ্কার, যখন যে আবিষ্কার হয়েছে প্রত্যেকটা বিষয়ের উপর তারা মনোযোগ দিয়েছে। তার প্রমাণ কি? এর মধ্যে মার্ক্সবাদ আবিষ্কারের পিছনে বলছে যে সমস্ত বৈজ্ঞানিক সূত্রগুলির দিকে তারা খেয়াল রেখেছেন, কিন্তু 3টা বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বিশেষভাবে উল্লেখ করেছে। আমাদের এক কমরেড আলোচনায় বলেছে, সেজন্য আমি বিশ্বাস করবো না। সেই 3টা, এর মধ্যে বস্তু সৃষ্টিও করা যায় না, বস্তু ধ্বংসও করা যায় না। এটার নাম বস্তুর অবিনাশী তত্ত্ব। এই তত্ত্বটা আবিষ্কার করেছিলেন জুল এবং মেয়ার, আমার দুজন বিজ্ঞানী। এটাকে মার্ক্স এঙ্গেলস এটাকে ইয়েতে নিয়ে আসে। একইভাবে কোষ তত্ত্বদের শুনলেন, প্রাণী কিভাবে উদ্ভব, প্রাণীর কোত্থেকে আসে, কিভাবে প্রাণী সৃষ্টি হয়। তাহলে কোষ তত্ত্ব লিওন হুক, একজন বিজ্ঞানী, তিনি এই কোষ তত্ত্বটা আবিষ্কার করেন। আগে ছিল অজৈব পদার্থ, অজৈব পদার্থ থেকে জৈব জীবন কিভাবে আসে, সেটা প্রথম এক কোষ বিশিষ্ট অ্যামিবা, এখান থেকে দ্বিকোষ, বহু কোষ থেকে বিভিন্ন প্রাণী, সেগুলি কিভাবে বিকশিত হতে 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 একটা স্তরে এসে মানুষ তৈরি হয়েছে, বরেণ্য প্রাণী আসে। তাহলে আগে তো মানুষ জানতো না যে একটা, যেমন পানির মধ্যে জীবন নাই, কিন্তু পানির মধ্যে অ্যামিবা, এটা তো একটা জীবন, কিভাবে আসলো?
এবং সেটা এক কোষ বিশিষ্ট থেকে দ্বিকোষ, দ্বিকোষের বহু কোষ এবং কিভাবে বিকশিত হচ্ছে, এই বিষয় নিয়ে এই তত্ত্বটা আলোচনা করে। মার্কস এঙ্গেলস এটাকে বিষয় নিয়েছেন। ডারউইন বিবর্তনবাদী তত্ত্ব, এটাও কাজের সঙ্গে যুক্ত। সেই তত্ত্বটা যখন আবিষ্কার করলেন এবং সেই সময় এসে মার্কস এটাকে বলছেন একটা মার্কস এই বিষয়ে বলছেন যে ডারউইনের বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রকৃতি বিজ্ঞানের ভিত্তিতে মানব ইতিহাসের শ্রেণী সংগ্রামকে বুঝতে তা আমাকে সাহায্য করেছিল। এইভাবে তিনটা এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু সমস্ত বৈজ্ঞানিক আবিষ্কারগুলো ওনার ইয়েতে ছিল, দৃষ্টিতে ছিল। এবং এর সঙ্গে যেটা আসছে যে এর আগ পর্যন্ত এই যে সূত্রগুলি হচ্ছে, বিজ্ঞানের কতগুলি সূত্র হচ্ছে, রসায়ন শাস্ত্রের সূত্র আবিষ্কার হচ্ছে, অঙ্ক শাস্ত্রে আসছে, অর্থনীতিতে, এগুলি নানাভাবে বিভিন্ন সূত্রাই হচ্ছে। এগুলি জ্ঞান বিজ্ঞানের বিশেষ বিশেষ শাখায় বিশেষ আবিষ্কার। এগুলিকে বলা হয় পার্টিকুলার ল, বিশেষ নিয়ম। এই যেহেতু বস্তু জগৎ পরস্পর সম্পর্কযুক্ত এবং প্রত্যেকটা আমরা দৃশ্য তো আলাদা হলো, সেটা একটা একটার সঙ্গে যুক্ত আছে, একটা একটাকে প্রভাবিত করে, একটা একটার পরিবর্তনে সাহায্য করে। তখন যেটা মার্কস যে কাজটা করলেন সেটা হলো এই বিশেষ নিয়মকে সাধারণ নিয়মের জায়গায় নিয়ে গেলেন। এটা একটু ব্যাখ্যা করতে হবে, আমি এই ব্যাখ্যাটা করি না। সেটা হলো যে এই পরিবর্তন যেটা, যেমন নিউটনের কথা আলোচনায় আসে, নিউটন থেকে পরবর্তী আইনস্টাইন পর্যন্ত, সেখানে যদি আপনারা দেখেন যে সেই আবিষ্কারের মধ্যেও কিছু বিষয় আছে। গতির সম্বন্ধে আলোচনা আছে। নিউটন 1687 খ্রিস্টাব্দে, কত প্রায় 400-500 বছর দিয়েছে, ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপা ম্যাথমেটিক একটা বই প্রকাশ করেছিল। সেই বইতে সর্বজনীন মহাকর্ষ এবং গতির তিনটা সূত্র সেটা আবিষ্কার করে। যাক, এটা আপনার এর মধ্যে বলে দরকার নাই। বিজ্ঞানী কেপলার তার গ্রহীয় গতির সূত্র, তার সাথে নিজের মাধ্যাকর্ষের সমান, এগুলি মিলন করে তিনি এটা করেছিলেন। এর মধ্যে তিনটা সূত্র আছে। সেটা হলো বস্তুর উপর যদি আপনি বল প্রয়োগ করেন তাহলে এটা গতিতে যাবে, বল প্রয়োগ না করলে এটা স্থিতির মধ্যেই থাকবে, এক নম্বর। 2 নম্বর হলো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে, সেটাকে আরেকটা অঙ্কের হিসাব দরকার নাই, সমানুপাতিক সেটা বলছে। আর 3 নম্বর হলো এভরি অ্যাকশন হ্যাজ গট ইটস ইকুয়াল অপোজিট রিঅ্যাকশন, যত ধাক্কা দিবেন তত গতি আছে। এরপরে এই সমস্ত বৈজ্ঞানিক আবিষ্কারগুলি সেইগুলি একটা সার সংকলন করে সেখানে মার্কস যেটা করলেন যে গোটা বস্তু জগৎ পরস্পর সম্পর্কযুক্ত, এবং সেখান থেকে তিনি বললেন, বিষয়টাকে নিয়ে আসলেন যে একটা দান্দিক নিয়মে এই গোটা বিশ্ব জগৎ পরস্পর যুক্ত হয়ে আছে, যান্ত্রিক না। যেমন গতি, এখানে ফ্যান ঘুরতেছে, এটা একটা গতি, কিন্তু ফ্লোর, পিলার, ছাদ, এগুলি কি? এগুলিও গতির মধ্যে আছে। ওই গতিটা আমরা দেখতে পাই না। তাহলে আমরা একটা দেখি যে পৃথিবীর নিজ অক্ষের পূর্ব পশ্চিমে ঘুরে, এটা আহ্নিক গতি। পৃথিবী সূর্যের চারদিকে 365 দিনে ঘুরে, এটা না হলে বার্ষিক গতি। আর হলো গোটা এই পৃথিবী থেকে শুরু করে সৌরজগৎ লক্ষ লক্ষ মাইল স্পিড এসে চলতেছে, এটা না হলো সৌরগতি। এই ধরনের গতির মধ্যে আছে। তখন যেটা উনি বললেন, এই গতির উৎস হচ্ছে দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? পারমাণবিক আভ্যন্তরীণ দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কারণে কোনো জিনিস চিরস্থায়ী হবে না। যেমন এই যে পিলারটা আছে,
এটা আপনারা দেখতেছেন, যেটা খাড়া আছে, ফ্লোর একদম সমান আছে, মাইক এটাও ঠিক আছে, কিন্তু এখানে এটা যদি আপনি ভাঙতে অনুপরমাণু জায়গায় নিয়ে যান, তাহলে দেখবেন এর ভিতরে একটা ট্রেমেন্ডাস স্পিড, সেই অনুপর্যায়, এই যে গতি, সেই গতি চলতে চলতে একদিন এই খাম্বার থাকবে না। কোনো পরিবর্তন 1 বছরে হয়, কোনটা 100 বছরে হয়, কোনটা 1 লক্ষ বছরে হয়, কিন্তু পরিবর্তন হবেই, এই বিষয়টা। সেই জন্য বিজ্ঞানীদের যে আবিষ্কার পার্টিকুলার ল, সেইটাকে করে উনি জেনারেল ল অফ ইউনিভার্স দাঁড় করেন, আবিষ্কার করেন। এটা খুব বেশি আলোচনা হয় না। সেই জন্য যাকে বলা হচ্ছে যে মার্ক্সবাদী তত্ত্ব, এটা হলো সাধারণ বিজ্ঞান। সেটা কি বলছেন এরা, এঙ্গেলস, যে দি সায়েন্স অফ দি জেনারেল লজ অফ মোশন, পার্টিকুলার ল থেকে একটা জেনারেল ল, সাধারণ নিয়ম, সেটা আবিষ্কার করেন। এবং ডেভেলপমেন্ট অফ নেচার, হিউম্যান সোসাইটি অ্যান্ড থট, অর্থাৎ প্রকৃতি, মানব সমাজ এবং চিন্তার গতি ও বিকাশের সাধারণ নিয়ম সমূহ বিজ্ঞান। এইভাবে না বুঝলে প্রকৃতি বিজ্ঞানের বিশেষ বিশেষ সূত্রায়নের সঙ্গে মার্ক্সবাদের সাধারণ বিজ্ঞান, তার যোগসূত্র কি, তার পার্থক্য কি, এটা বোঝা কঠিন। সেই জন্য এর উপরে আমি আর আলোচনা করব না। এর মধ্যে যেমন ধরেন, যে জায়গায় তিনি আসলেন, বিজ্ঞানের কথা তো বললাম, সেগুলি খেয়াল করেছেন। দর্শনের ক্ষেত্রে সেগুলো আলোচনা হয়েছে, যে ফয়েরবার্গ এবং হেগেল দুজন খুব বড় মাপের দার্শনিক। একজন বলছে বস্তুবাদী, একজন ভাববাদী, কিন্তু ওই দ্বন্দ্বমূলক বস্তুবাদ, দ্বন্দ্ব তত্ত্বের আবিষ্কারক কিন্তু হেগেল। কিন্তু হেগেল যে দ্বন্দ্ব তত্ত্ব আবিষ্কার করলেন, কিন্তু এক জায়গায় গিয়ে ফেসে গেলেন। এটাকে যখন বললেন যে দ্বন্দ্বের মধ্যে দিয়েই সব জিনিস পরিবর্তন হয়, সবই বললেন, কিন্তু তাহলে সৃষ্টি হলো কি, উৎপত্তি কিভাবে? সেখানে তিনি ভাবকে সামনে নিয়ে আসলেন, যে মানুষের চিন্তার মধ্যে একটা দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বের ফলেই নতুন নতুন সৃষ্টি। কিন্তু বস্তুর পরিবর্তনের কারণে যে মানুষের চিন্তায় যে পার্থক্য ঘটে, আমাদের দ্বন্দ্ব সৃষ্টি হয়, উল্টাটা করে ফেললেন। এই জন্য মার্ক্স বলছিলেন যে হেগেল একটা মানুষের মাথা নিচ দিয়ে পা উপর দিক দিয়ে রাখছে, আমি পাটা সোজা করে দিচ্ছি, সোজা বোঝার জন্য কথা তাকে তাহলে বললাম। আবার সমাজতত্ত্বের ক্ষেত্রেও সেটা আপনারা শুনছেন রতনের আলোচনায়, যে ইউটোপীয় যেসব ধারণাগুলি, সমাজতন্ত্রের ধারণাগুলি তো শুনছেন আপনারা, সেগুলি ঘাটতি কোথায়? এঙ্গেলসের ওই বইটা, ইউটোপীয় ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বইটা পড়লে আপনারা সব পাবেন। সেখান থেকে সমাজতন্ত্রের, সমাজ বিকাশের বিজ্ঞান ভিত্তিক ধারণাটা দাঁড় করাবেন। এবার আসেন ইতিহাস। তাহলে ইতিহাসটা কি? মানব সমাজের ইতিহাস থেকে শুরু হলো, কিভাবে বিকশিত হয়ে আজকের জায়গায় আসলো। এখানে তিনি অনেকটা সাহায্য নিয়েছেন, দুজনেই, যারা প্রত্নতত্ত্ববিদ, বিভিন্ন গবেষক, মর্গান থেকে শুরু করে এরা বহু লোকের সেই 1000 বছর আগে, 10,000 বছর আগে কি কি নিদর্শনগুলি পাওয়া যাচ্ছে, কোথাও হাড় পাওয়া যাচ্ছে, পাথর পাওয়া যাচ্ছে, চিত্রলেখা পাওয়া যাচ্ছে, বিভিন্ন তাদের যে গবেষণা, সেগুলিও তারা বিবেচনায় নিয়েছে। নিয়ে তখন ইতিহাসের ব্যাখ্যাটা করলেন, যে এক সময় সমাজে কোনো শ্রেণী ছিল, আর মানুষ জন্তু জানোয়ারের মতোই বনে জঙ্গলে বসবাস করতো, শিকার এবং সংগ্রহের উপরে জীবন যাপন। তারপরে কিভাবে সেই অবস্থা, সেটাকে বলছেন আদিম গোষ্ঠী সমাজ। অনেকে এটাকে সাম্যবাদী সমাজ বলেন, বা ওখানে উল্লেখ করা আছে, তবে সাম্যবাদী না বলাই ভালো,
সেটা সাম্যবাদ এই জন্য বলা হয় যে তখন শ্রেণী ছিল না এই অর্থে, কিন্তু সাম্যবাদ বলতে আমরা যা বুঝি সেটাই পেতেন না। তাহলে আদিম একটা গোষ্ঠীবদ্ধ সমাজ, যেহেতু শ্রেণী ছিল না সেই জন্য এটাকে অনেকে সাম্যবাদী সমাজ বলে। কিভাবে সেটা শ্রেণী বিভক্ত হলো, কিভাবে দাস ব্যবস্থা আসলো, সামন্ত ব্যবস্থা আসলো, সেখান থেকে পুঁজিবাদ, এই বিষয়টা আমরা শুনলেন আলোচনা আসছে। এই ধরনের ইতিহাসে কোনো ব্যাখ্যা এর আগে আপনারা পাবেন না, খন্ড খন্ড ভাবে পাবেন। কিন্তু মানব সমাজে এই যে মানবের যূথবদ্ধতা থেকে মানুষের যে সমাজ গঠন, সেই সমাজ গঠনের মধ্যে আদিম গোষ্ঠী সমাজ, সেখান থেকে কি করে দাস সমাজ, দাস সমাজ থেকে কি হয় সামন্ত সমাজ। যেমন প্রায় আগের গোষ্ঠী সমাজ সম্বন্ধে 6 লক্ষ বছর তার উপরে কিছু গবেষণামূলক কাজ আছে। এর আগেও ছিল, সেটা হলো যে যূথবদ্ধ, যেমন বাঘ একসঙ্গে থাকে, কুকুর একসঙ্গে ঘুরে, পাখি একসঙ্গে আকাশে উড়ে, এরকম আর কি। মানে প্রকৃতিগত মিলের কারণে একসঙ্গে তারা ঘুরে বেড়া করতো শিকার সঙ্গে। তখন সমাজ হয় নাই। সমাজ হইল কবে? তাহলে মানুষ সমাজবদ্ধ হয়েছে, সেটা নিয়ে অনেক মানে ডিবেট আছে। কিন্তু মানুষ ছাড়া প্রাণী জগতে আর কারো চিন্তা শক্তি নাই, বিশেষ বিশেষ ক্ষমতা আছে, চিন্তা করার ক্ষমতাটা নাই। যেমন কুকুর ঘ্রাণে যতটুকু সে বুঝতে পারে আমরা পাবো, ঈগল যত দূর থেকে দেখতে পায় আমরা দেখতে পাবো, মৌমাছি যেভাবে একটা নির্মাণ করে, মৌচাক নির্মাণ করে আমরা পাবো, কিন্তু ওই জায়গা থেকে সে বেরোতে পারছে না। কিন্তু মানুষ ওই গুহার থেকে একটা কুড়ে ঘর থেকে সে টিনের ঘর, সেখান থেকে দালান করতেছে, হাইরেজ বিল্ডিং করতেছে, রাস্তাঘাট, মানুষের এই যে জিনিসগুলো সে করছে, সেটা হলো মানুষ একটা চিন্তাশীল প্রাণী। তাহলে কোনো এক সময় গাছে ঝুলতো বা সে আদিম অবস্থায় 2 পায়ের দাঁড়াবার চেষ্টা করার সময় কোনো একটা কালে হয়তো মানুষের মস্তিষ্কে একটা পরিবর্তন ঘটে যায়, তার সেরিব্রাল কর্ডটা লম্বা হয়ে যায়, বা সেখানে যে আরো এখন নতুন নতুন বায়োলজিক্যাল বহু এগুলি আবিষ্কার হচ্ছে বা গবেষণা হচ্ছে, সেখান থেকে মানুষের চিন্তা শক্তিটা অর্জন করে, এবং তার ফলে সে তখন প্রকৃতিকে কাজে লাগে তার নিজের কাজে ব্যবহার করার জন্য। পশু পাখি তারা চিরকাল ওই একই ধরনের জীবন, একই ধরনের খাদ্য খাবারের এর মধ্যে আছে, বংশানুক্রমে যুগের পর যুগ মানুষ তারা। এখন এই যে মানুষের এই পরিবর্তনটা মানুষের মধ্যে আসলো, হওয়ার কারণে সে উৎপাদনের কাজে যুক্ত হল। উৎপাদনের কাজে যুক্ত হওয়ার ফলে তখন ওই শুনলেন, সেগুলিতে আলোচনা করেছে কমরেডরা, যে দাস ব্যবস্থা কিভাবে আসলো, দাস ব্যবস্থা থেকে সেই সামন্ত ব্যবস্থা কি উত্তরণ ঘটলো। বলা হয় যে দাস ব্যবস্থা প্রায় 4500 বছর, যেগুলির উপরে কিছু কাজ হয়েছে বা আলোচনা করে 4500 বছরের দাস ব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া, আরো বেশি হতে পারে। সামন্ত সমাজ ছিল প্রায় 2500 বছর, এর উপরে রাজতান্ত্রিক শাসন বা সামন্ত যে ব্যবস্থার যে শাসন এবং শোষণ, সেটা অতিক্রান্ত হয়ে আসলো পুঁজিবাদ। পুঁজিবাদ আসাও প্রায় 500 বছর হয়ে গেছে। এখন কোন ব্যবস্থাই চিরকাল একরকম থাকে নাই। আদিম গোষ্ঠী সমাজেরও প্রথম 3টা ভাগ করেছে, এগুলি অবশ্যই এখন আগের মতো নাই, এটা নিয়ে নতুন নতুন আরো চিন্তা ভাবনা এসে গেছে। কিভাবে মানুষ কাঠের ব্যবহার, আগুনের ব্যবহার, কিভাবে সেই পশু পাখির চামড়া ব্যবহার ইত্যাদি ইত্যাদি ডেভেলপ করেছে। এই করে করে তাহলে সেই সময় যে মানুষ ওই আদিম যে গোষ্ঠী সমাজটাও একরকম থাকছে না, সেখান থেকে যখন দাস ব্যবস্থা আসছে, শুরুতে দাস ব্যবস্থা যেমন যেমন ভাবে গিয়েছে তেমন থাকে না, ফলে ক্রমাগত দাসদের উপর নিপীড়ন বেড়েছে এবং তাদের উদ্বৃত্ত আত্মসাৎ করার সেই প্রক্রিয়াটা বাড়ছে, নিপীড়ন নির্যাতন বাড়ছে এবং তার বিরুদ্ধে সংগ্রাম, সেই সংগ্রাম
এবং স্বাভাবিক নিয়মেই দাস ব্যবস্থার অকার্যকারী, সেখান থেকে সামন্ত ব্যবস্থা আসছে। তাহলে কৃতদাস থেকে ভূমিদাস, দাস মালিক থেকে ভূস্বাম, এই রূপান্তরটা ঘটছে। ওই সামন্ত সমাজ সেটাও আবার রাজা বাদশাদের সমাজ, আর এদিকে হলো ভূমির সঙ্গে বাঁধা দাস ভূমিদাস। আর কৃতদাস মানে হলো দাস সমাজের দাস মানে হলো তাকে বাঁচিয়ে রাখতে পারে, মেরেও হলো। ফলে সম্পূর্ণ দাস মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর তার জীবন এবং তার সমস্ত কিছু নির্ভর করে। সামন্ত সমাজে তা নেই। সামন্ত সমাজে কিছু অধিকার, একটা জমি তাকে দিয়েছে, সেই জমিতে কাজ করে সে খায়, আর বাকি জমিতে বেকার খাবে, কিন্তু সেই ভূমি ছাড়তে পারবে না, ভূমি মালিকের ইচ্ছার বাইরে যেতে পারবে ইত্যাদি। তাহলে সেই জায়গা থেকে পুঁজিবাদ যখন আসলো, খেয়াল করেন পুঁজিবাদ আসার সময় তার অনেক বর্বরতা আছে, দখল আছে, লুণ্ঠন আছে, হত্যা আছে, এগুলি সবই আছে। কিন্তু আবার পুঁজিবাদ যখন সামন্ত ব্যবস্থার বিরুদ্ধে লড়াইটা করছে, তখন আদর্শিকভাবে সামন্তবাদকে মোকাবেলা করতে হচ্ছে। তাহলে ওদের যেখান থেকে ধারণাগুলি আসছে, ওরা কি বলছে শাসক কে হবে? রাজাবাস। কেন হবে? ঈশ্বর কর্তৃক নির্ধারিত। বুর্জোয়ারা এসে বলছে না, এটা বাস ঠিক না। তাহলে মানুষের শাসক কে হবে? জনগণ ঠিক করে, জনসাধারণের মতামতের ভিত্তিতে শাসক নির্বাচিত হবে, ঠিক হবে। তাইলে একটা ডিভাইন পাওয়ার, অর্থাৎ জন্মের আগেই লিখে রাখা হয়েছে কে রাজা হবে কে প্রজা হবে, ঈশ্বরের ইচ্ছায় সেটা হবে। আর বুর্জোয়ারা এসে বলছে না, জনগণের ইচ্ছা, জনগণের মতামতের ভিত্তিতে শাসক তৈরি, এটার নাম সকল ডেমোক্রেসি। আর ওইটা হইল যে রাজতন্ত্র, কিংশিপ বা ফিউডাল অটোক্রেসি। এই ফিউডাল অটোক্রেসি এবং রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে বুর্জোয়ারা পার্লামেন্টারি ডেমোক্রেসি বা গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্রের ধারণা নিয়ে আসে। স্বাভাবিক, তখন এই সামন্তবাদকে মোকাবেলা করতে গেলে সামন্ত চিন্তার বিরুদ্ধে তাকে লড়তে হচ্ছে। সেই জন্য তারা আরো কিছু ধারণা নিয়ে আসে এবং ধর্মকে আশ্রয় করে জীবনের পরিবর্তন। তখন তারা জনমতের ভিত্তিতে শাসন ব্যবস্থা তৈরি হবে, জনগণের স্বার্থে তার কল্যাণে অর্থনীতি পরিচালিত হবে, শাসন ব্যবস্থা পরিচালিত হবে, ইত্যাদি ইত্যাদি সব ধারণা দিয়ে গেছে। এবং নারী মুক্তির কথা, যে মেয়েরা দাসত্ব বন্ধনে থাকবে না, নারী এবং পুরুষ দুজনেই মানুষ, সমান অধিকার থাকবে, এইসব কথা এগুলি নিয়ে বুর্জোয়ারা একটা আদর্শিক ধারণার সামনে হাজির করে। এই ধারণার ভিত্তিতেই সামন্তবাদ উৎখাত হয়। উৎখাত হওয়ার ফলে পরবর্তী সময় বুর্জোয়ারা যেভাবে লুটপাট শুরু করলো, এই উত্থানের কালের চিন্তাটা একদল বুদ্ধিজীবী তারা ধারণ করে, সেখান থেকেই এই কাল্পনিক সমাজতন্ত্রের ধারণা আসে। তারা তখন বলছে যে আমরা তো এরকম ব্যবস্থা চাই নাই, তাহলে আমরা তো জনগণের অধিকারের কথা বলেছি, সমান অধিকারের কথা বলেছি, মানুষের কাজের কথা, সমস্ত কিছু কথা, এখন তখন উল্টা জিনিস চলছে। সেখান থেকে এই সামন্ত সমাজতন্ত্র, পেটিবুর্জোয়া সমাজতন্ত্র, বুর্জোয়া সমাজ ইত্যাদি ইত্যাদি সমাজতন্ত্রের ধারণা আসছে। কিন্তু এর মধ্যে ইতিহাসের বিরুদ্ধে বৈজ্ঞানিক ধারণা এবং তার সঙ্গে দার্শনিক বোধ অতীতের সমস্ত কিছুর বিচার বিশ্লেষণের ভিত্তিতে কার্যকারিতা সম্পন্ন করে যে আদর্শ, সেটাই মার্ক্সবাদী আদর্শ বা আমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারণাটা সে সামনে আছে। এটা একরকম থাকবে। তাহলে যেমন আমরা বলছি সমাজতন্ত্র কি? শোষণহীন সমাজ, ঠিক না? সমাজতন্ত্র শোষণ থাকে। পার্থক্য হলো পুঁজিবাদের শোষণটা ধীরে ধীরে বাড়ে, আর সমাজতন্ত্রের শোষণের প্রক্রিয়া দিনে দিনে অবলুপ্ত হতে থাকে। কিন্তু সমাজতন্ত্র হলেই সমস্ত শোষণ বন্ধ হয়ে যায় না, এবং এটা একটা পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন দিয়ে যাবে।
এটা আবার সাধারণভাবে বলার জন্য আমি কথাটা বলছি না, আমরা তো অবশ্যই কথাটা বলি সমাজতন্ত্র মানে শোষণহীন সমাজ আইডিয়া নয়। কেন আমরা বলি এই কারণে যে শোষণকে অবলুপ্ত, শোষণকে উচ্ছেদ করার লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেই অর্থে শোষণ। কিন্তু শোষণ কি আছে কি নাই? অবশ্যই আছে, কিন্তু কমছে, ক্রমাগত কমছে। মালিকানা কি নাই? আছে, বড় মালিকানা নাই, তারপরে মাঝারি মালিকানা থাকবে না, তারপর ক্ষুদে মালিকানা থাকবে না, এইভাবে অগ্রসর। এটা একটা লং জার্নি। যেমন ধরেন রাশিয়া প্রথম ডিক্লারেশন দিয়ে সমস্ত বড় বড় কল কারখানা, ব্যাংক, এগুলি সব জাতীয়করণ করা হয়েছে। কিন্তু যখন 14টা সাম্রাজ্যদের দেশ আক্রমণ করে বসল এবং রাশিয়ার প্রায় 3 ভাগের 2 ভাগ জমি দখল করে দিল, তখন লেনিন বললেন যে এখন অর্থনীতি এখন ব্যক্তি মালিকানা উচ্ছেদ না, এখন অর্থনীতি সামরিক অর্থনীতি, অর্থাৎ এভরিথিং ফর দি ওয়ার, সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড যুদ্ধের জন্য ব্যবহৃত। আলাদাভাবে দেখলে এটা তো সমাজতন্ত্রের নীতি না, কিন্তু সেই সময় ওইটা না করলে সমাজতন্ত্র রক্ষাই করা যেত। তারপরে যখন এই সাম্রাজ্যবাদীদের বিতাড়িত করা হলো, কুলাক কুলাক মানে ধনী কৃষক, সেগুলিকে সব উচ্ছেদ করা হলো, তখন তিনি এসে বললেন যে এখন আমাদের অর্থনৈতিক কর্মপন্থা নিতে হবে নিউ ইকোনমিক পলিসি। নিউ ইকোনমিক পলিসি কিন্তু সমাজতান্ত্রিক না, কিন্তু সেটা সমাজতন্ত্রের লক্ষ্যে একটা ধাপ অগ্রসর হওয়া। এখন অনেকে কুযুক্তি করে যে লেনিন তো সমাজতন্ত্র করে দেয়, কথা বলে এই স্ট্যালিন এসে সব ঝামেলা পাঠিয়েছে, কথাটা ঠিক। এই নিউ ইকোনমিক পলিসির টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। স্ট্যালিন যা করেছিলেন লেনিন থাকলে তাই করতেন। লেনিন তার জীবন দশায় সমাজতন্ত্র দেখে যান নাই, অর্থনীতি, কিন্তু সমাজতন্ত্রের একটা ভিত্তিভূমি রচনা করেছেন। সমাজতন্ত্রের রাজনীতি, অর্থ, সংস্কৃতি এবং তার পরিকল্পনা সমস্ত কিছু তিনি ভিত্তি রচনা করেছেন, নিজে তো দেখে যান। কারণ নিউ ইকোনমিক পলিসি থাকতে থাকতে উনি মারা গেছেন। ওনার এই পথ অনুসরণ করে স্ট্যালিন সমাজতন্ত্রের পথে অগ্রসর হয়েছে। যেমন কার্ল মার্কস সমাজতন্ত্র দেখেন নাই, উনি পুঁজিবাদের একচেটিয়া প্রবণতার কথা লিখছেন, উনি একচেটিয়া উনি দেখে যান নাই, সাম্রাজ্যবাদ তো পরের কথা। এই জন্যই মার্ক্সবাদ বিজ্ঞান। উনি যে টেন্ডেন্সি প্রবণতার কথা বলছেন, ওনার মৃত্যুর পরে সেদিকেই পুঁজিবাদ গেল। আপনারা পুঁজি গ্রন্থের মধ্যে দেখবেন, মনে হয় যেন মার্ক্স এগুলি বসে বসে দেখতেছে। এই হলো তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, বিচার ক্ষমতা। ওই যে অর্থনৈতিক নিয়ম বিশ্লেষণ করেছেন পুঁজি গ্রন্থে, সেখান থেকে তিনি সিদ্ধান্ত টেনেছেন যে থাকতে পারে না। এটা ক্রমাগত যে লেজে ফেয়ার, মানে এক সময় হাজার হাজার কোটি পুঁজিপতি, তাদের কাছে পুঁজিটা প্রায় কাছাকাছি সমান সমান, সেই জন্য তখন এটা প্রতিযোগিতা করে বাজার দামটা নিয়ন্ত্রণ করতে হতো, একচেটিয়া করতে পারে না। কিন্তু মার্ক্স বলছেন থাকবে না, যন্ত্রের আবিষ্কার যত হবে কিছু লোকের হাতে, তাদের মুনাফাটা বাড়বে, আর যাদের এই যান্ত্রিক সুবিধা থাকবে না তাদের মুনাফা কমে যাবে। এইভাবে ছোট পুঁজি মার খেয়ে পিছু হটবে আর বড় পুঁজি তাকে গ্রাস করবে, এইভাবে একচেটিয়া দিয়ে যাবে। এইটা লেনিন এসে ব্যাখ্যা করেছে, ব্যাখ্যা করে এখানে থামেন নাই। তারপরে পরবর্তীকালে যেটা বলছেন যে লেনিনের আরেকটা ভবিষ্যৎবাণী ছিল অসাধারণ, সেটা হলো যেটা একচেটিয়া তো যাবেই, কিন্তু এইটা সেটা সাম্রাজ্যবাদের দিকে সে যাবে। সাম্রাজ্যবাদের কথাটা লেনিনের আবিষ্কার না, কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করে সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার স্বরূপ কি, তার উত্থানের ইতিহাস কি, এবং সেটা গোটা সমাজের উপরে, বিশ্ব অর্থনীতির উপরে তার কি প্রভাব প্রতিক্রিয়া, এই সমস্ত কিছুর যে ব্যাখ্যা বিশ্লেষণ অসাধারণ, এটা লেনিন করেছে।
এই বিষয়গুলো একটু বুঝে, আরো অন্যান্য আমি বিদেশি আলোচনার মধ্যে যাওয়া তাহলে পরবর্তীকালে এসে এই সমাজতান্ত্রিক ব্যবস্থাটা টিকলো না কেন, এইটা নিয়েও আমরা আমাদের একটা পুস্তিকা পার্টির পক্ষ থেকে প্রকাশ হয়েছে, আপনারা পড়ে নিয়ে, যে সমাজতন্ত্র এক জায়গায় থাকতে পারে। তাহলে ক্রমাগত ছোট পুঁজি, সেই পুঁজিকে আপনি বড় পুঁজিকে প্রথম রাষ্ট্রায়ত্ত করলেন। রাষ্ট্রায়ত্ত মানে এটাকে সামাজিকরণ আর রাষ্ট্রীয়করণ এক কথা না। সমাজতন্ত্রের প্রাথমিক স্তরে এই সম্পদগুলি, বুর্জুয়া সম্পদকে রাষ্ট্রীয়করণ করতে হয়, কিন্তু ধাপে ধাপে এটাকে সামাজিকীকরণ করতে হয়, সোশ্যালাইজেশন। এটা আরেকটা প্রক্রিয়া। এটা দীর্ঘ সমাজতন্ত্রের ঐতিহাসিক যাত্রার মধ্য দিয়ে সেটা করতে হয়, যাক এগুলি আরেকটা বিষয়। সেই জন্য যে আজকে আমরা যে সময় এখন আছি, মার্ক্সবাদ কি ভুল প্রমাণিত? এটা কি ব্যর্থ হয়ে গেছে, বা এটা কি আজকের সময়ের জন্য কার্যকর? এই প্রশ্নগুলির জবাব আমাদের দিতে হবে। আমরা মনে করি মার্ক্সবাদ কার্যকর, কিন্তু কিছু কিছু মানুষ এখানে প্রযুক্তি হাজির করে, যে বৈশ্ব পরিস্থিতিতে একরকম নাই, কার্ল মার্ক্সের যুগ তো নাই, লেনিনের যুগ নাই, স্টালিন নাই, কিন্তু এই কতগুলি বামপন্থী এই গোড়ামিবাদীর শিকার হয়ে তারা এটা নিয়ে যোগতেছে তত্ত্ব জমে। কথাটা ঠিক, সেটা হলো যে বর্তমান যে বিশ্ববাসী, সেই বাস্তবতায়ও আমরা লেনিনীয় শিক্ষা বলি, মার্ক্সের শিক্ষা বলি, সেটাকে নিয়ে আজকের দিনে পুঁজিবাদের চেহারা কি, এটা নিয়ে আমরা হয়তো সেই ধরনের পাবলিকেশন আমাদের ঘাটতি আছে। ঘাটতি কথাটা কি? আমাদের নিজস্ব বিশ্লেষণের ঘাটতি নেই, কিন্তু যে সমস্ত প্রশ্ন বিভিন্ন দিন উত্থাপিত হচ্ছে, প্রত্যেকটার জবাব দিয়ে জনগণের সামনে স্পষ্ট করার ক্ষেত্রে আমাদের কিছু ঘাটতি আছে। এটা কোনো বড় ঘাটতি না, দূর করা যাবে, কিন্তু কমরেডদের যদি শিক্ষার মানকে উন্নত করা না যায়, আমরা কিছু বুদ্ধিজীবী বসে বসে চিন্তা করলাম, বইয়ের পর বই প্রকাশ করতে থাকলাম, ওর কাজে আসবে। কারণ যখন বেশিরভাগ কমরেডদের মধ্যে চেতনাগত মানের উন্নয়ন ঘটে, তারই একটা কংক্রিট কালেকটিভ এক্সপ্রেশন কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে আসে, এবং সেটা আবার কর্মী বাহিনীর মধ্যে যায়। এইভাবে একটা ইন্টারেক্টিভ হয়, লিডার্স এন্ড ওয়ার্কার্স, তার সঙ্গে সেটা জনগণের কাছে যায়। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এখানে একটা অভ্যুত্থান হল, রাশিয়া বিপ্লব হয়েছিল, বিশাল অভ্যুত্থান। আমাদের এখানে কি মুক্তিযুদ্ধের সময় একটা অভ্যুত্থান হয় না? সশস্ত্র অভ্যুত্থান হয়েছে, যদিও বুর্জুয়াদের নেতৃত্বে হয়েছে। ফরাসি বিপ্লবের সময় একটা অভ্যুত্থান হয় না? হয়েছিল। কিন্তু দেখেন পার্থক্য কোথায়? পার্থক্য হলো রাশিয়ায় বিপ্লবের পরে, এত বড় অভ্যুত্থানের পরে 14টা সাম্রাজ্যবাদী দেশ আক্রমণ করেও কুলাকরা, ধনী কৃষকরা নানান স্বার্থ সুবিধা বিতরণ করে বিভ্রান্ত করার সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এটা হলো বিপ্লবের শিক্ষা। পারে নাই। একইভাবে যদি চিন্তা করেন ফরাসি বিপ্লবের, ওই যে আমরা ওই ভ্যানগার্ডটা সবাই একটা করে নিয়ে 10 টাকা দিতে অসুবিধা নেই, ওই যে এটারও একটা ঘাটতি হয়ে যায়। আমাদের কমরেডরা মনে করে পাবোই তো, রাত্রে গিয়ে তো ভাত খাবো, তো দুপুরে খাওয়ার দরকার, হাতে একটা নিলে তো কোনো অসুবিধা নেই। বলে আমি উল্লেখ করেছি যে এই যে অর্থ ব্যবস্থাটা পুঁজিবাদী, এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এক জায়গায় তো দাঁড়িয়ে থাকে না। আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তীকালে একটা বুর্জুয়া দলের নেতৃত্বে সেটা হওয়ার কারণে জনগণের মধ্যে যে সংগ্রামী চেতনা, আত্মত্যাগের মনোভাব, এবং দেশে একটা শোষণ যা স্লোগান ছিল, যে অঙ্গীকার ছিল, বাস্তবায়নের সংগ্রাম, সেটা সেভাবে কাজে লাগে না, করতে অনেকদিন সময় লাগছে। 90-এর অভ্যুত্থানও অনেক দুর্বলতা বুর্জুয়াদের নেতৃত্বে, তারপরেও এত উচ্ছৃঙ্খল তো হয় নাই যুব সমাজ।
এত লোভিত হয় নাই, তাহলে আজকে এই জায়গায় গেল কেন? যদি সঠিক একটা আদর্শ না থাকে, সঠিক নেতৃত্ব না থাকে, জনগণের মধ্যে বিপ্লবী শিক্ষা এবং মেজাজ গড়ে তোলা না যায়, অসংগঠিত স্বতঃস্ফূর্ত বিদ্রোহী জনগণের মধ্যে উচ্ছৃঙ্খলতা বাসা বাঁধে এবং বুর্জোয়ারা সেটা চায়, এটাকে ত্বরান্বিত করে। অনেকে এখন বলে যে অভ্যুত্থান ছিল ষড়যন্ত্র, এটা কথা ঠিক না, এটা ভুল। এটা গণ অভ্যুত্থান ছিল, কিন্তু তার ভিতরে ষড়যন্ত্র কাজে সবসময় হবে। আপনি যখনই আন্দোলনটা এগিয়ে নেবেন, তখনই আপনি সমাজতন্ত্রের লক্ষ্যে করবেন, সাথে সাথেই বুর্জোয়ারা তাদের এজেন্ট ঢুকিয়ে দিবে। সাম্রাজ্যবাদী ঢুকবে, পুঁজিবাদী ঢুকবে, মৌলবাদী ঢুকবে, সমস্ত চক্রান্তকারী শক্তির মধ্যে ঢুকার চেষ্টা করবে। নির্ভর করে এই আন্দোলনের নেতৃত্ব এবং আন্দোলনে অংশগ্রহণকারী জনগণ তারা কতটা রাজনৈতিক সচেতন, তাদের সামনে নেতৃত্ব কতটা তারা সমাজমুখী, বা তারা কতটা সমাজতান্ত্রিক ধ্যান ধারণার অনুসারী বা সমাজ প্রগতির চিন্তা ধারণকারী, লালনকারী, তার উপর নির্ভর করে জনগণ কিভাবে বিহেভ ব্যবহার। তাইলে এই যে এখন ধরেন ওরা ইচ্ছা করে নেতৃত্ব শূন্য রাখতে চেয়েছে, মানে বিশেষ করে বামপন্থী নেতৃত্ব সম্পর্কে একেবারে প্রতিদিন আল্লাহর নামও এত নেয় না, প্রতিবাদ বামপন্থীদের বিরুদ্ধে গালিগালাজ করা, কুৎসা রচনার জন্য এটাকে পছন্দ করে ব্যবহার। কেন? এত বড় শক্তি তো ওর নাই। ওই যে মার্কস বলছে ইউরোপ ভুল দেখছে, আমাদের বুর্জোয়ারা ভুল দেখে, সবসময় ভয় থাকে এইটা যদি একবার উঠতে শুরু করে এটা থামানো মুশকিল আছে। এটা থামানোর জন্য আমেরিকা 99% ভার্সাস 1% মুভমেন্ট, জানেন আপনারা, জেনোয়াতে হাজার প্রায় লাখখানেক লোকের যে জমায়েত এবং বিদ্রোহ, এবং এর আগে ফ্রান্সে ঘটেছিল 1968 মুভমেন্ট, একটা আফসার্ড হয়ে গেছিল ফ্রান্স, এগুলি বুর্জোয়ারা ট্যাকল দিয়েছে। ফ্রান্সে সবন ইউনিভার্সিটির পাশে একটা কারখানা ছিল, সেই কারখানার শ্রমিক ছাঁটাই মালিকরা অত্যাচার করার পরে সেই শ্রমিকদের আন্দোলনে সবন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সংহতি প্রকাশ করে মিছিল যখন করে তখন পুলিশ ঢোকে। পুলিশ ওখানে ঢোকা নিষেধ, ক্যাম্পাসে ঢোকার সাথে সাথে সমস্ত প্রফেসররা, নোবেল লরিয়েটরা, তারা এর মধ্যে যুক্ত হয়ে সবন ইউনিভার্সিটি থেকে মিছিল যখন বেরোয় তখন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সব যুক্ত হয়ে যায়। এরপরে শ্রমিকরা যুক্ত হয়ে যায়, শ্রমিকরা যুক্ত হয়ে গাড়ির কারখানা, আমি নামটা ভুলে গেছি গাড়িটার নাম, ওই কারখানার শ্রমিকরা দখল নিয়ে নেয়। এইভাবে একটার পর একটা কারখানার শ্রমিকদের দখলে চলে আসে। এইভাবে এটা গ্রাম অঞ্চলে চলে যায়, কৃষকদের মধ্যে চলে যায়, সারা দেশে একটা বিপ্লবী অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয়ে যায়। তখন দখল পদত্যাগ করে এবং মিত্রেরা নিজের সমাজতন্ত্রী সেজে মানুষকে একটা মিথ্যা আশ্বাস দিয়ে আন্দোলনটাকে দুর্বল করে দেয়। কারণ এই আন্দোলনের নেতৃত্বে ট্রটস্কিপন্থীরা ছিল, সঠিক মার্ক্সবাদীরা সেই নেতৃত্ব দিতে পারে না। এরকম আরো বহু ঘটনা আছে, বারে বারে এই উত্থানটাই। কিন্তু একটা জিনিস দেখেন, আমাদের দেশে মানুষ যত অল্প সময়ে যারা বিদ্রোহ করে, একটা আন্দোলন ব্যর্থ হয়ে যাওয়ার পরেও খুব বেশি দিন সময় নেয় না, আবার মানুষ ঝাঁপায়। একটা হলো তাদের ইকোনমিক প্রেশার, অর্থনৈতিক চাপ, রাজনৈতিক চেতনা যদ্দূরই থাক, তুলনামূলকভাবে দুইটা সিটিকে বলে, কলকাতাকে বলে হাইলি পলিটিসাইজড, আর বাংলাদেশকে বলে হাইলি সেন্সিটিভ সোসাইটি, বলে এখানকার মানুষ খুব দ্রুত রিয়াক্ট করে। এটা ওদের কথা বলছে, আমাদের কথা। তাহলে আমাদের এখানে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, আবার সেখানে 75-এর একটা অভ্যুত্থান হইতো, সেটাকে ঠেকানোর জন্য সামরিক বাহিনী মুজিব পরিবারের কিলিং এর মাধ্যমে তারা একভাবে আসে, তাও ঠেকাইতে পারে না। এরপরে এসে 90 অভ্যুত্থান হলো, 90-এর পরে আবার সেটা 2024 এটা অভ্যুত্থান। মানুষ বারবার উঠে দাঁড়ায়, বারবার পরাস্ত। কিন্তু এই জিনিসটা ধরার ওই ঘাটতিটা রয়ে গেছে, কেন সে বারবার পরাস্ত হয়, এত রক্ত দেয়, এত জীবন দেয়, এত লড়াই করে। কোশ্চেন হলো লিডারশিপ এবং তার সঙ্গে নেতৃত্বের সঙ্গে একটা ভাব চেতনা থাকে, জনগণের চেতনার মান, জনগণের সর্বশক্তি
এবং জনগণের মধ্যে, শোষিত জনগণের বিভিন্ন অংশের ঐক্য, এই সবটা মিলে যদি একটা গ্রন্থনা তৈরি করা না থাকে, তাহলে এই আন্দোলনে শেষ পর্যন্ত জনগণ পরাস্ত হইতে বাধ্য। আর তার সঙ্গে একটা হলো বিপ্লবী শৌর্য, আর হচ্ছে গোষ্ঠী সহিংসতা, যেটা মব আপনারা বলেন, এক জিনিস না। বিপ্লবী শৌর্য সেটা মানুষের অধিকার চেতনাকে প্রতিষ্ঠিত করে, আর এই ধরনের গোষ্ঠী সন্ত্রাস জনগণের স্বার্থকে বিপন্ন করে, একটা গোষ্ঠী সন্ত্রাসকে সামনে নিয়েছে, যেটা মানুষ দেখছে। আর তার সঙ্গে পরিত্যক্ত এবং রিয়াকশনারি, প্রতিক্রিয়াশীল ভাবনা চিন্তাগুলির সামনে আসে। এটা এখন না, বিন্যাস আগেও এসছে, এবারও এদের সামনে আনে। তাদের প্রথম কাজ হলো যুব সমাজের চরিত্র নষ্ট করে দেওয়া, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া, এবং তারা হানাহানি করুক, মারামারি করুক, তাদেরকে কষ্টে ফেলো, কষ্টে ফেলে তাদের সম্পদ হাতিয়ে নাও, আর এরপরে পুঁজিবাদী ব্যবস্থা তাদের মাথার উপরে চাপিয়ে দাও। এই যেমন উদাহরণটা দেখেন, কারখানাগুলি শ্রমিকরা দাবি করলো গুলি করে 2 জনকে মেরে ফেলল, 26টা পাটকলা বন্ধ করে গেল হাসিনা, এ চালু করলো না। এখন 44টা কারখানা ব্যক্তি মালিকের হাতে তুলে দিচ্ছে। আন্দোলন করলো জনগণ, আর কারখানার মালিকেরা চলে যাচ্ছে পুঁজিপতির হাতে। এটা তো জনগণের স্বার্থে ব্যবহৃত করা, রাষ্ট্র এটাকে নিবে, এখানে কর্মসংস্থান করবে, নতুন কারখানা করবে, শ্রমিকদের মজুরি বাড়াবে, তাদের স্বার্থ সুবিধা আবার। আগে এক সময় পাকিস্তান আমলে আদমজি কারখানায়, ইস্পানি, দাউদ, বাওয়ানি, এইসব কারখানা, নিশাদ, এইসব কারখানার শ্রমিকদের কলোনি ছিল। আমরা আদমজিতে মিছিল করে গেছি যে ওদের যে ঢাকা বাজু, নোয়াখালী বাজু, বাজুয়ানি ওদের কলোনি। এই কলোনির মধ্যে 2টা রুমের একটা রুম দেয়, তারপর সেটা টয়লেট ফ্যাসিলিটি নাই, ছেলে একটা স্কুল ছিল, ওখানে খেলার মাঠ ছিল ইত্যাদি। আমরা বলছি না, এগুলি ফ্রি এডুকেশন, যতদিন পড়তে চায় সেই ব্যবস্থা দিতে হবে। এখন তো কোনো কারখানা এই ধরনের কোনো শ্রমিকের কোনো থাকার বস্তি, সে ধরনের কোনো ব্যবস্থাই নেই। এদেরকে মাস্তানদের হাতে সোপর্দ করে দেওয়া হয়েছে। আর আগে যত হয়নি চাকরির নিরাপত্তা ছিল, সেটা এখন আর নাই। হায়ার অ্যান্ড ফায়ার, আমেরিকার মতো। এই শ্রমিক আন্দোলনের পীঠস্থান আমেরিকা, সেই আমেরিকাতে শ্রমিকদের কোনো চাকরি দিচ্ছে না। আমাদের শ্রমিক ফ্রন্ট, তারা বিশেষ করে 3টা জায়গা আছে। একটা হলো অর্থনৈতিক স্বার্থ, টাকা, আইন এবং তার রাজনৈতিক ক্ষমতা। এই 3টা যদি যোগসূত্র না থাকে, তাহলে শুধুমাত্র অর্থনৈতিক দাবি শেষ পর্যন্ত মালিকদের পক্ষে যাবে। 10 টাকা বেতন বাড়বে, 20 টাকা অন্য দিক থেকে নিয়ে যাবে। এই কাজটা আমাদের দল, বিশেষ করে শ্রমিক ফ্রন্ট, সেইভাবে শ্রমিকদের সামনে যতটুকুই হোক তুলতে পেরেছে। যেই কারণে আজকে আপনারা যেমন এখানে বসে আদর্শিক রাজনৈতিক আলোচনা শুনছেন, এখন আমাদের শ্রমিকদের মধ্যে বেশ কিছু শ্রমিক যারা আন্দোলনে ছিল, তারা অন্তত এই জায়গায় এসছে যে আমাদের মজুরি বৃদ্ধির আন্দোলন ঠিক আছে, অন্যান্য অসুবিধা, সেগুলি কথা আমরা বলবো, কিন্তু কার্ল মার্কস বলছেন যে তোমাদের বুর্জোয়ারা লেখাপড়া করার সুযোগ দেবে না, তাহলে তোমাদের এমন একটা স্কুলে লেখাপড়া করতে হবে যেটার নাম উনি দিয়েছেন স্কুল অফ কমিউনিজম। বুর্জোয়ারা পুঁজিবাদ শিক্ষার প্রতিষ্ঠান তৈরি করবে, আর শ্রমিকরা কমিউনিজম শিক্ষার বিদ্যালয়ে তারা সেখানে শিক্ষিত হবে। এই জন্য ওটাকে বলছেন স্কুল অফ কমিউনিজম। সেই জায়গায় শ্রমিকদেরকে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা আছে, কিন্তু খুবই এখনো ওই যে রতন্ত হিসাব বলে যে কত 7.5 কোটির উপরে। আমাদের 7.5 কোটির মতো লোক, কয়জন লোক আমরা এখনো রাজনৈতিকভাবে শিক্ষিত করতে পারি? কয়টা কারখানার মধ্যে আমরা সেই জন্য ইউনিয়ন, পলিটিক্যাল ইউনিয়ন তৈরি করি? সেটা হতাশার জন্য বলছি না, আপনাদের উপস্থিতি, আমাদের শ্রমিক বিভিন্ন সেই জায়গায় কমরেডদের যে মনোভাব যেটা তৈরি হয়েছে, আমরা সেই ধরনের যে মার্ক্সবাদী শিক্ষায় শিক্ষিত কর্মী বাহিনী শ্রমিকদের মধ্যে যত গড়ে তুলতে পারবো, ততই আগামী দিনের শোষণমুক্ত সমাজের আন্দোলন তত বেগবান। তবে
এই জায়গায় অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা এই মুহূর্তে যুব সমাজ, তরুণ সমাজ অর্থাৎ ছাত্র সমাজ। একটু আগে ছাত্র বোর্ডের সভাপতি আপনাদের আহ্বান জানিয়েছে। ছাত্র যুবক তরুণটা কোথায়? তরুণটা কোথায়? তারা কি দেশে নাই? আছে। তাহলে কি কি প্রবণতা, কেন এক সময় তারা ঘর পরিবার সমস্ত ছেড়ে বিপ্লবের জন্য ফাঁসির কাছে ঝুলেছে, বিপ্লবের জন্য গুলি খেয়েছে, বিপ্লবের জন্য সারা জীবন পাক করেছে, কেন এখন সেই মনোভাবটা তৈরি হচ্ছে? তাহলে বিগত দিনের ব্যর্থতাকে বুর্জুয়ারা তাদের মধ্যে হতাশা সৃষ্টির উপাদান খোরাক হিসাবে দিচ্ছে কিনা, আর তারা নিজেরাও বুর্জুয়া প্রচার প্রপাগান্ডায় বিভ্রান্ত হচ্ছে কিনা, এবং কিছু বুদ্ধিজীবী বামপন্থী পরিচয় দানকারী হোক বা বামপন্থী খোলস মুখোশধারীরাই হোক, তারা কিছু বিভ্রান্তিকর চিন্তা ভাবনার সামনে হাজির হচ্ছে। এক্ষেত্রে আমরা কয়টা করব? আমরা 2010 সালে বলছিলাম 2021 সালের মধ্যে গিয়া বামপন্থীদের মধ্যে লিডারশিপ দেওয়ার জায়গায় বাসর যাবে, এবং যাইতো। যেভাবে 2013 সালে সেখানে আমাদের একটা বিপর্যয় ফেস করতে হচ্ছে। কেউ কারোর দোষ দেওয়ার জন্য ব্যাপার না, এটা সবাই এটাকে শেয়ার করতে হবে। এটা কালেকটিভ ফেলিউর, কালেকটিভ উইকনেস। সেটার জন্য আমাদের 10টা বছর আমরা এদিকে মনোযোগ দিতে পারি, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। আমাদের অনেক কমরেড যারা সেদিন হয়তো ছিলেন না দলের সঙ্গে, তারা আবার দলের সঙ্গে শুধু যুক্ত না, তারা যে তাদের কর্ম উদ্দীপনা, তাদের যে ত্যাগী মনোভাব, সেটা স্বাক্ষরও রাখছেন, আমরা দেখছেন তো সেটা। কিন্তু ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, এটা শেষ কথা না, আবার ঘুরে যাবে। এখন এখানে ধরেন যে আমরা বামপন্থী আন্দোলনের বুর্জুয়াদের কথা বললাম, এটা বেশি বলে লাভ নাই। কি কি কারণে বামপন্থী আন্দোলন আজকে একটা সংকটের মধ্যে পড়ল, এর মধ্যে একটা হলো, প্রথম হলো তত্ত্বগত অস্বচ্ছতা। অর্থাৎ আমরা কি অর্জন করতে চাই, কোন লক্ষ্যে চলতে চাই, আমাদের বিগত দিনের আন্দোলন সংগ্রামের সাফল্য কি, ব্যর্থতা কি, আজকের সমাজের জন্য প্রয়োজনীয় চেতনাগত মান এবং সংঘশক্তি কতটা দুর্বল, কতটা শক্তিশালী, এই বিষয়টা একটা ঘাটতি আছে। এটা হলো বর্তমান যে বিভ্রান্তি, সেই বিভ্রান্তি কাটিয়ে উঠতে আমরা একটু পিছিয়ে পড়ে গেছি। এর অর্থ এই না যে আমরা এটাকে মোকাবেলা করতে পারবো না, আমরা এদের এই ফাঁকা বলি এগুলি আমরা উন্মোচন করে দিতে পারবো, এটা কোনো সব ব্যাপার না। কিন্তু আমরা বিগত সময় এগুলির দিকে মনোযোগ দেওয়ার সময় বেশিছি, আর শুধুমাত্র এটা বসে বসে নেতারা এগুলি ঠিক করে দেবো এটা না। তাহলে কমরেডদের মধ্যে আইডিয়াটা নিয়ে আসতে হবে, কমরেডদের মধ্যে নিয়ে পর্যালোচনা হইতে হবে, তাদের মতামত আসতে হবে, তাহলে একটা কালেকটিভ নলেজ, একটা বিপ্লবী দলে একটা যৌথ জ্ঞান, যৌথ অভিজ্ঞতা, যৌথ অংশগ্রহণ, সেটা গড়ে ওঠার প্রক্রিয়া যদি না হয়, তাহলে শুধুমাত্র কিছু নেতারা বসে বসে, কিছু বুদ্ধিজীবীদের কাজ এটা না। বুদ্ধিভিত্তিক কাজটাও নেতৃত্ব সম্পাদন করেন, কিন্তু তার সঙ্গে দলের কমরেডদেরকে যুক্ত করেন। আরেকটা সমস্যা যে রাষ্ট্রের চরম দারিদ্র, তীব্র পুঁজিবাদী লুণ্ঠন। আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেরা মেয়েরা কেউ 2টা টিউশনি 3টা টিউশনি করে সারা দিন তার ওখানে চলে যায়, সংগঠন করবে কখন? তারপরে পরিবারের মধ্যে চাপ থাকে, চাকরি করো, কিছু একটা করো, কিছু মানে চলে না সংসার। এখন নির্দিষ্ট আয়ে কোনো ব্যক্তি বাংলাদেশে সংসার চালাতে পারবে না যদি ঘুষ না খায়, দুর্নীতি না করে। একজন ভালো প্রশ্ন করছে, কয় যে হ্যাঁ পুঁজিবাদের কাছে ধর্ম অচল কেমনে, বা ইসলাম ধর্মে শুয়োরের মাংস খাওয়া হারাম, কোরআন শরীফ লেখা আছে। কোন মুসলমান শুয়োরের গোশত খায়, কিন্তু সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, তারপরে এই যে পরনিন্দা, পরচর্চা করা হারাম, তো এগুলি তো মানে না। তাহলে তুমি শুয়োরের গোশত খালি তো ক্ষতি ছিল না, মানুষ তো ক্ষতিগ্রস্ত হইতো না, তোমার হয়তো পেট নষ্ট হইতো,
সন্দেহের কারণে। কিন্তু তুমি যে ঘুষ খাও, সুদ খাও, গীবত করো, পরনিন্দা করো, মানুষকে ভোগান্তিতে ফেলো, ইত্যাদি, এগুলি কি? তার মানে পুঁজিবাদী স্বার্থ মানুষকে ধর্মের মাথায় পা দিয়ে সেই স্বার্থ উদ্ধারের জন্য কিভাবে তাদেরকে ছুটায়। মার্কস যেটাকে বলছেন 300 ভাগ লাভ হওয়ার সম্ভাবনা দেখলে ফাঁসি হবে জেনেও সে ছুটবে অদম্য লাভ, সেই অবস্থাটা আছে। তাহলে দারিদ্র আর সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ, সাম্রাজ্যবাদ পুঁজিবাদ আরো দিন দিন ঘনিষ্ঠ, যত ঘনিষ্ঠ হবে তত আভ্যন্তরীণ দ্বন্দ্ব। এখন বিশেষ করে ভারত, আমেরিকা, চীন এবং রাশিয়া, এই চারটার একটা ইয়ের মধ্যে, বলয়ের মধ্যে বাংলাদেশ। তার মধ্যে স্বার্থ আছে, ভারতের অর্থনৈতিক স্বার্থ আছে, তার যে স্ট্র্যাটেজি, ভৌগোলিক স্বার্থ আছে, এবং তার সেখানে অন্যান্য আরো এই নিরাপত্তার প্রশ্ন আছে। তার সঙ্গে এদিকে আমেরিকার অবস্থান খুব খারাপ, কারণ আমেরিকা হচ্ছে বিশ্ব সাম্রাজ্যবাদের মোড়ল, আর ভারত হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সাম্রাজ্যবাদের পাহারাদার। তাহলে আসছে যে আমেরিকা সারা পৃথিবীর পুঁজিবাদী ব্যবস্থাকে নিয়ন্ত্রণ পরিচালনা করে, সেই আমেরিকা চরম সংকটের মধ্যে পড়েছে। এটা আমরা আলোচনা করেছি আগে। এখন আমেরিকা ঋণ 40 ট্রিলিয়ন, ট্রিলিয়ন বুঝেন তো, কয়েক হাজার বিলিয়নের, 40 ট্রিলিয়ন ডলার তার ঋণ বাড়তেছে। আজকেই কাগজে আছে জিডিপি গ্রোথ কমে যাচ্ছে, বাৎসরিক উৎপাদন সেটা কমছে, ঋণ বাড়তেছে, এবং তার প্রধান ব্যবসা ছিল অস্ত্র ব্যবসা। এটাও লেনিনের যে কথা বলছেন, সাম্রাজ্যবাদ থাকলেই যুদ্ধ থাকবে, সাম্রাজ্যবাদ থাকলে যুদ্ধ উন্মাদনা থাকবে, এবং সাম্রাজ্যবাদ থাকলেই অস্ত্রের বাণিজ্য চলতে থাকবে। একে অক্ষর অক্ষরে মিলাই দেবে। তাহলে আমেরিকার অস্ত্র ব্যবসা ছিল আগে 1 নম্বর প্রধান, 90 ভাগের উপরে সে ব্যবসা করতো। এখন সে ব্যবসা কমে যাচ্ছে, ও তার কম্পিটিটর রাশিয়া অস্ত্র বেচে, চীন অস্ত্র বেচে, সবাই। ফলে তার প্রধান ব্যবসা নাই যাচ্ছে। তারপর ডলার সুপ্রিমেসি, ডলারের কর্তৃত্ব। আমাদের দেশের ছেলে মেয়েরা আমেরিকা যেতে চায়, এটা বহুবার বলছি। ওদের জিজ্ঞেস করি, তুমি ইঞ্জিনিয়ারিং পাস করো, ডাক্তারি পাস করো, যাই করো, যেই পাসই করো, ওখানে গিয়ে চাকরি করলে কত বেতন পাইবা? সর্বোচ্চ 2000 না 3000, তাহলে 4000, এরকম কোনো বেতন। তাহলে $4000 তো ওদের 4000 টাকা, আমেরিকার জন্য তো 4000 টাকা। তাহলে বাংলাদেশে সর্বনিম্ন মজুরি 4000, বা শ্রমিকও পায় কত, 12,000 না 16,000 টাকা পায়। একটা গার্মেন্টসের কর্মী, সেও যদি 16,000 টাকা পায়, তুমি এত লেখাপড়া করে এত কিছু টাকা পয়সা খরচা করে আমেরিকা গিয়ে 4,000 টাকা চাকরি করো কেন, কাজ করবা কেন? তাও তোমার কোনো গ্যারান্টি নেই। কিন্তু তার মাথায় 4000 নাই, 4000 মানে 5 লাখ, 5.5 লাখ। কারণ আমাদের টাকার মানে, যদি ধরেন আমেরিকার $1 আমাদের 1 টাকা সমান হয়, সব দেখবেন কালকে প্লেনের টিকিট করে ভাগতেছে বাংলাদেশের দিকে, একটা থাকবে না। এইভাবে ডলার দিয়ে সে নিয়ন্ত্রণ করে। $1 সমান 126 টাকা, তারপরে 126 টাকার মাল 1 টাকা দিয়ে সে নিয়ে যেতে পারে। এভাবে সারা পৃথিবীতে তাদের ডলার সুপ্রিমেসি। $1,00,000 দিয়ে 1000 কোটি ডলারের মাল সে আনতে পারে ডলারের এই নেতৃত্বে, সেটা হুমকির সামনে আছে। আর হল তার সামরিক শক্তি, 800 জায়গায় তার সামরিক ইনস্টলেশন আছে সারা পৃথিবীতে। একদিন মানুষ জানতো না, আমাদের মুসলমানরা কানতে কানতে আছে ইসলামী উম্মা, মুসলমানের উম্মা বলে বলে জান খারাপ করে। এখন দেখা যায় মুসলমান সব দেশে আমেরিকার ঘাঁটি, সৌদি আরবের ঘাঁটি, ইউএতে ঘাঁটি, ওই যে ইয়েতে, সব দেশে ঘাঁটি। কেন? অর্থাৎ মধ্যপ্রাচ্যের তেলের ভান্ডার লুট করা, ইসরায়েলকে পাহারার হিসাবে সেখানে তো রাখছেই, তার সঙ্গে এদের সেখানে আমেরিকার সামরিক ঘাঁটি করেছে। আর ওদের বুঝাইছে যে বাদশাহ সালমান সৌদি আরবের, সেটা স্টেটমেন্ট দিয়েছে, আমরা দেখছেন পত্রিকায়। সে বলছে যে আমেরিকা আমাদের বলে ওহাবিবাদ, ইসলামের তো একটা হলো সুফিবাদী ধারা, একটা ওহাবি ধারা। ওহাবি ধারাটা অনেক অ্যাগ্রেসিভ। বলছে যে ওহাবিবাদ সন্ত্রাসের একটা লীলাভূমিতে পরিণত হয়েছে। ওই সালমান বলতেছে যে তোমরাই তো আমাদেরকে বলছো ওহাবিবাদ প্রচার করার জন্য, তোমরাই তো আমাদের বলছো টাকা দেওয়া, মাদ্রাসা মসজিদ আমরা টাকা দিছি, কত টাকা দিছে একবার সেটার হিসাবও দিয়েছে। কেন? কারণ
আমেরিকা সোভিয়েত বিপ্লব, সেই বিপ্লবের ভয়ে ভীত হয়ে মনে করছে পুরা মিডল ইস্টে, কারণ তখন তুরস্কের কামাল আতাতুর্ক থেকে শুরু করে এদিকে এই যে ইরাক, সিরিয়া, লিবিয়া, এইসব এরাও এক ধরনের সকল ইসলামী সমাজতন্ত্র বা সাম্রাজ্যবাদ বিরোধী একটা চেতনা হিসেবে দাঁড়াচ্ছিল। ফলে এগুলিকে মোকাবেলা করার জন্য এবং ধর্মকে ব্যাখ্যা করলো কিভাবে। আগে সুফিবাদীরা বলতো আল্লাহ ছাড়া সম্পদের কোনো মালিক নাই, সমস্ত সম্পদের মালিক আল্লাহ তাআলা। ফলে কোনো বান্দা যদি সম্পদের মালিকানা দাবি করে সে আল্লাহর সঙ্গে শিরক করে। ঠিক বলবি? ঠিক আছে না? কিন্তু সৌদি আরবওয়ালারা এটা এসে বললো যে ইসলামের এখন এটা চাবি ঘুরাই দিতে হবে, তুমি আল্লাহ মানো কি মানো না, কোথায় নিয়ে গেল? আর তুমি সম্পত্তি, সেটা আল্লাহর সমস্ত সম্পদ, তুমি হলে হেফাজতকারী, সে জায়গাতে নিয়ে গেছে, তুমি কি আল্লাহ মানো কি মানো না? তার মধ্যে আস্তিক না নাস্তিক? এই জায়গায় ওটা মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে এর সঙ্গে কমিউনিস্ট বিরোধী চিন্তা এবং একটা প্রগতিবাদী চিন্তা তার বিরোধী ইসলামকে দাঁড় করেছে। এবং সেইভাবে বাদশাহী শাসন আর এদের জন্য নবাবী শাসনের জন্য এটা ছিল উপকারী, তারা এটাকে গ্রহণ করছে। এখন এসে দেখে যে এটা দিয়ে তো চলে না। সৌদি আরব এখন কনসার্ট নিয়ে আসে, কারণ হজের পয়সা দিয়ে খুব ভালো চলে না। কদিন আগে আপনারা দেখছেন যে আমেরিকান যে কনসার্ট করলো, আমেরিকান শিল্পীদের নিয়ে আসে, ইউরোপের শিল্পীদের নিয়ে আসে, সেগুলি নিয়ে এসে নাচ গান এগুলি করে টাকা উপার্জন। আমেরিকা তারা ট্রাম্প কদিন আগেই বলছে ধর্মীয় মূল্যবোধকে আমাদের আরো বেশি গ্রথিত করতে হবে মানুষের। এমনি তো তারা বাইবেলের মধ্যে হাত দিয়া শপথ নেয়, আমার কাছে এগুলো, এবং $100 নোটের মধ্যে লিখে রাখছে ইন গড উই বিলিভ, আল্লাহ বিশ্বাস করে। এটা অর্থ কি? সাম্প্রদায়িক চিন্তা এখন একদিন বুর্জুয়ারা একে ফেলে দিয়েছে, এটা আবার তুলে আনতেছে, আবর্জনা তুলে আনে, কারণ বিপ্লবী আন্দোলন ঠেকানোর জন্য এটা লাগবে। ধর্ম একটা মহৌষধ। ফলে এইগুলির তাদের একটা পরিকল্পনা আছে। সে যাই হোক, এগুলি এর সঙ্গে যেটা আসছে, যেটা বলছিলাম ইকোনমিক সেন্টার, প্রথম যেটা ছিল ভেনিস, ভেনিস থেকে আসলো নেদারল্যান্ড, নেদারল্যান্ড থেকে ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে আমেরিকা, এবং এরা বলছে আগামী 20 বছরের মধ্যে সেন্টার হবে চায়না। ইকোনমিক অর্থনৈতিক শক্তির কেন্দ্র বিশ্বের চীন হতে যাচ্ছে 20 বছরের মধ্যে, এটা ঠেকাইতে হবে। ফলে এগুলি নিয়ে একটা চীনের ব্যাপারটা আমি আলোচনা করতেছি না, চীন নিয়ে আমরা আন্তর্জাতিক দলিল যেটা করে নিয়ে, চীন পুঁজিবাদের পথে যতদূর হাঁটতেছে শেষ পর্যন্ত সে পুঁজিবাদের ইয়েতেই পরিণতির দিকে পৌঁছাবে, নাকি সমাজতান্ত্রিক ব্যবস্থাকে আবার পুনর্গঠিত করবে, এই সম্বন্ধে আমরা এখন মতামত দেওয়ার সময় আছে। তবে তার গতিটা, চলার পথটা সমাজতন্ত্রের সঙ্গে অনেক অসঙ্গতি তৈরি করছে। এখন এই সাম্রাজ্যবাদী এখন ধরেন বাংলাদেশে যেগুলি চলছে, বুর্জুয়া যত শক্তি আছে এগুলি যখন জনগণের কাছে প্রত্যাখ্যান সরিয়ে দেয়, তারপর এটা আবার পুনর্বাসিত করে, যেমনি করে জামাত ইসলামকে পুনর্বাসিত করেছে। এখন আবার একসময় আওয়ামী লীগকে পুনর্বাসিত করলো, আওয়ামী লীগ আবার জামাত বিএনপিকে করছে, এখন আবার আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসিত করা যায় এটার হিসাব নিকাশ চলতেছে। একবার ওই যে ইন্ডিয়া থেকে ত্রিবেদী আসে, আমেরিকান আসে, আবার ওই মোদির লগে আলাপ আলোচনা করে যে হাসিনারে কেমনে কেমনে আনা যায়, লাগবে, এটা একটা বুর্জুয়া ফোর্স, তো তাহলে এটাকে সহনীয় করে কিভাবে আনা যায়। এখন আগামী দিনে তারা জামাত ইসলামের উপর খুব ভরসা করছিল, মনে করছিল এটারে ক্ষমতায় আনাও যায়, কারণ এরা চেহারাটা কিছু বদল হয়েছে। কিন্তু এই সময়কালে এসে এরা বুঝে ফেলছে, ইলেকশনের আগেই তারা বুঝতে পারছে যে জামাতকে যেভাবে তারা নির্ভর করতে চায় জামাত সেটা পারবে না। এটা বিজেপি না, বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। ফলে এর বাইরে জামাত ইসলাম নিজেও এক্সপোজ হয়ে গেছে অনেক। ওরা আগে সৎ লোকের শাসন, এটা মার খেয়ে যাচ্ছে, এবং ওরা শান্তিবাদী শক্তি, ইসলামের বাণী প্রচার করার শক্তি, সেটাও মানুষের সামনে আসছে, এটা সন্ত্রাসী শক্তি তাদের আচরণ এবং তাদের অনেক ক্রিয়াকলাপ। যেমন পার্লামেন্টারি রাজনীতিতে তারা নিশ্চিত, পার্লামেন্টে তাদের কোনো রোল নাই, জনগণের পক্ষে একটা ভালো কথা বলতে পারে না। এবং এই যে একটা মার্কিন চুক্তি
বিএনপি নাহলে ক্ষমতায়, তারা তো ক্ষমতায় না, তারা বিরোধী দল, একটা শব্দ উচ্চারণ করছে। ফলে মানুষের সামনে পরিষ্কার, যারা পার্লামেন্টে আছে আর যারা নাই বাইরে আছে, বুর্জুয়া শক্তি একটাও জনগণের পক্ষে কথা বলে না। যদি বলতো তাহলে এই চুক্তির বিরুদ্ধে কথা কে বলতেছে? এই বামপন্থীরা বলতেছে, কিন্তু সেটা ওরা সামনে আনবে। ওই যে কালকে ফিরোজ দেখাইলাম যে একটা আমেরিকা সিপিএম সিপিআই সম্পর্কে তাদের ক্ষমতা চলে যাওয়ার আগে একটা রিপোর্ট পাঠিয়েছিল আমেরিকা, যে এদের নিয়ে চিন্তা করার দরকার নাই, এরা বিপ্লব বিপ্লব করবে না। দেখেন 2008 সালে, হ্যাঁ হ্যাঁ, ও 2008 সালে ডিসক্লোজ করছে, পাঠাইছে অনেক আগে। চিন্তা করো তারা কত ভাবে। তখন তো সিপিএম একটা বড় শক্তি, ক্ষমতায় আছে, কিন্তু আমেরিকা বলছে এদের নিয়ে বেশি দুশ্চিন্তা করে লাভ নাই, এরা বিপ্লব বিপ্লব করবে না। ওরা দেখেন কত আগের থেকে চিন, 82 রিপোর্টটা সেই সাল, 82 সালেই তারা বুঝে ফেলছে। আমাদের দেশেও এরা তাদের লোক চিনে, ভালোই চিনে, কোনটা শেষ পর্যন্ত তাদের ঘরে ঢুকবে ওইটারে তোলেও করে। কাজী জাফর থেকে জোনায়েদ সাকি, এর ধারাবাহিকতা, এটা দোষটা গিয়ে পড়ে বামপন্থীদের উপর। কিন্তু আমাদের দল কোথায়? আমরা কখন বুর্জুয়াদের সঙ্গে আপোষ করতে গেছি? তাতে করি না। বা এখানে বামপন্থী আন্দোলনের অতীতকালের সংগ্রামী নেতারা, তারা নিজেদের অস্তিত্ব বিসর্জন দিয়েছিল, তাদের কথা আসবে। এইভাবে তারা এটাকে সামনে আনে আর তলে তলে একটা ভয় দেখায়। এখন দেখেন বামপন্থার বিরুদ্ধে খুব হইচে শুরু হয়েছে। কেন? এখান থেকে আপনাদের বুঝতে হবে একটা সম্ভাবনা আবার তৈরি হচ্ছে। এই সম্ভাবনাকে ধারণ করার আদর্শিক শক্তি, নৈতিক শক্তি এবং তার সঙ্গে সাংগঠনিক শক্তি বিকাশের ক্ষমতা বাসদের আছে, যদি আমরা সেইভাবে কাজটা করতে পারি। কালকে সব চেঞ্জ হয়ে যাবে। ছাত্ররা একটা কর্মসূচি দিয়েছে, এটা একটা আহামরি কিছু হবে তা না, তবে এই সময় এর চেয়ে বেশি জমায়েত অন্য কোনো ছাত্র সংগঠন করতে পারবো না আমার মনে হয়। এখন আমরা যদি সব দিক থেকে সহযোগিতা করি, সেটাকে একটা, ওরা 3000 4000 যাই তো 2000-এর কাছাকাছি যদি যায়, এটা দৃষ্টি আকর্ষণ করবে সারা দেশে, একটা নতুন সম্ভাবনা তৈরির ক্ষেত্রে একটা ভূমিকা পালন করবে। এটা খেয়াল রাখবে। এরপরে আমাদের একটা শ্রমিক সমাবেশ আমরা করি, শ্রমিক ফ্রন্টে, সেখানেও এই দেশের শ্রমজীবী মানুষ, এই দেশের শিক্ষিত মানুষ, রাজনৈতিক সচেতন দল ব্যক্তি সবাই বুঝবে যে এই শ্রমিকরা ভিন্ন জাতের মানুষে পরিণত হচ্ছে। তাদের রাজনৈতিক সচেতনতা, আন্দোলনের শক্তি, প্রতিকূল অবস্থার মোকাবেলা করে দাঁড়িয়ে থাকার মতো সাহস, সেগুলো একটা প্রমাণ আমরা দেখতে পাবো। আমরা নারীদের, সংস্কৃতি কর্মীদের এইভাবে একদিকে আভ্যন্তরীণ ভাবে তাদের আদর্শিক মানের উন্নয়ন, সাংগঠনিক শক্তির বিকাশ এবং জনগণের সামনে সেই শক্তিকে তুলে ধরার কাজটা করতে থাকবে। এরপর আপনারা দেখেন ক্ষুদ্র ঋণ গ্রহীতা, যারা এই যে মাইক্রো ক্রেডিট, ইউনুস সাহেব নোবেল প্রাইজ পাইছে কেন? উনি হলো অর্থনীতির লোক, তারা নোবেল দিছে এই গ্রামীণ, হ্যাঁ, শান্তিতে। আসলে শান্তি বলতে কিছু না। উনি প্রমাণ করছেন যে প্রায় 1-1.5 কোটি লোকরে এই ক্ষুদ্র ঋণ দিয়ে তারা কিস্তি পরিশোধ করার কাছে ব্যস্ত। এরা আন্দোলন করে দিয়ে, এর মধ্যে কয়েকশো লোক মানে আত্মহত্যা করছে, মানুষের বাড়িঘর টিন নিয়ে গেছে। কিন্তু এই ধরনের গরিব দেশের দরিদ্রের পকেট কেটে 44,000 কোটি টাকার এস্টাবলিশমেন্ট ঢাকায় এবং আরো হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে পারছে। এটা কৃতিত্ব। একদিকে সে মানে অর্থের করি গ্রামে নিয়ে গেছে, মানে এটাকে বলে ইকোনমিক অ্যাক্টিভিটি, গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়া, ওই যে ক্ষুদ্র ঋণ দিয়ে। আর একটা হলো এই মানুষদেরকে এমন ব্যস্ত করে ফেললো যে এরা ন্যায়সঙ্গত দাবি তোলার সময় নাই। তারা এখন এই কিস্তি কেমনে পরিশোধ করবে, এক এনজিও থেকে আরেক এনজিও থেকে টাকা নিয়ে এটা পরিশোধ করে, ব্যাস। 1.5 কোটি লোক বিদেশে, কাজ নাই। 1.5 কোটি বিদেশে, 1.25 কোটি এই
কিস্তি পরিশোধ করার কাজ। আন্দোলন করবো কে? কৃষক আন্দোলন কেন হয় না? তাহলে সেই জায়গায় এসে বাকি যারা দেশের মধ্যে আছে, তাহলে সেই মানুষদের যারা বিদেশে গেছে, আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী, তারা বিষয়ে তারা মনে করে যে ওদের টাকায় একদিন একটা বিল্ডিং উঠছে, কালকে আরো কিছু সম্পদ হবে, এইভাবে তারা এর পিছনে দৌড়াচ্ছে। কতজন যে ভূমধ্য সাগরে পড়ে মরে গেল, কতজন বলে জঙ্গল হারিয়ে গেল, কত মানুষ বিদেশে গিয়ে হাঁটুল করে মরে গেছে খবর। কিন্তু সাম্রাজ্যবাদীদেরকে এই নিউজ দেখিয়ে দিয়েছে যে কিভাবে আমি সোয়া কোটির উপরে লোক রেখে এই আন্দোলন থেকে দূরে সরাইলাম এবং এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে অর্থনৈতিক গতি সঞ্চার করলাম। অর্থাৎ পুঁজিবাদের কি কয় আইসিইউ সেখানে রাইগা এটা লাইফ ইয়েটা হবে, সেই কারণে কিছু। তারপরে ওনারা এবার উঠাইছিল, একটা ভালো হয়েছে, আমি আগে বলছি না যে এরা যতদিন ঘোমটার আড়ালে থাকে, পর্দার অন্তরালে মানুষ বুঝতে পারে না, আসল চেহারা আসছে এবার বুঝে গেছে ইউনুস কি। এখন মানুষ অনেক কঠিন ভাষায় গালাগালি করে। তারপরে মধ্যবিত্তের উপরে উঠা একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কারণ কে কত দ্রুত পয়সা পায়, তার কি হলো, সংসার চলে না, যে বেতনে চলতে পারে না। ফলে এদের মধ্যে একটা প্রচার বা প্রদর্শনবাদ, তার সঙ্গে আর্থিক সুবিধা এবং সচ্ছলতা, এটা একটা দৌড় শুরু হয়ে গেছে। এর সঙ্গে নীতি বর্জিত একটা অবস্থা, এটা আমরা উল্লেখ করেছি আমাদের পত্রিকায়। খেয়াল করে দেখেন, আগে যারা উচ্চশিক্ষিত যারা ছিল, বিদেশের ডিগ্রি টুগ্রিও যারা নিয়েছে, তারা বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, তারা দেশে ফিরে আসছে। আর এখন এরা কয়েকদিন আগে দেখছেন বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই যে ব্র্যাক ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটির গবেষকদের 350 গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নাল প্রত্যাখ্যান করছে, এটা চুরি করছে এরা। এর চেয়ে বড় অপমান একটা জাতির জন্য কিছু হয়? আমাদের বুদ্ধিজীবীরা এই জায়গায় গিয়ে পড়ছে, তাহলে সেখানে ছাত্র যুব সমাজে নৈতিকতাটা কিভাবে রক্ষিত হবে? হ্যাঁ, রক্ষিত হবে। এদের যদি আমরা এখন বিপ্লবী সংগ্রামের সঙ্গে যুক্ত করতে পারি, তাদেরকে আসল সমস্যা কার্যকারণ ধরাইতে পারি, তাহলে এরা যখন ঘুরে দাঁড়াবে, তখন এই সমস্ত সুবিধাবাদী বুদ্ধিজীবীরা প্রত্যাখ্যাত হবে এবং আসল দেশপ্রেমিক বলি জনস্বার্থের পক্ষে যারা আছে, প্রগতিবাদী, এই মানুষগুলি আবার এসে দাঁড়াবে। তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আমরা শিক্ষা আন্দোলন যখন করলাম, 126 জন তারা ওখানে বক্তব্য রাখছে, সারা দেশে কয়েকশো শিক্ষক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। সেটা আমরা ধরে রাখতে পারি সম্ভব, এটা আবার তৈরি হবে। তরুণ যুবকদের বিদেশগামী প্রবণতা বেড়েছিল, এটা তো কমতেছে এখন। আর সোভিয়েত যে সমাজতন্ত্রের পতন কার্যকারণটা ধরতে না, আর সমাজতন্ত্র পদ্ধতি পড়ে গেছে। এটা হয় এই কারণে, কার্ল মার্ক্সের জীবদ্দশায় কয়েক হাজার তো দূরে তার কয়েকশো মানুষও বিপ্লবের পক্ষে ছিল, কিন্তু যখন লেনিন বিপ্লব করলেন, পৃথিবীর 3 ভাগের 2 ভাগ সমাজতন্ত্রের পক্ষে। আবার 90 যখন পতন হয়ে গেল, আবার সব উল্টা দিকে রওনা হয়েছে। সাফল্যের পিছনে অসংখ্য মানুষ জড়ো হয়, ব্যর্থতার কারণে বহু মানুষ সেখান থেকে সরে যায়। তবে কার্যকারণটা তুলে ধরতে পারলে আবার শত সহস্র মানুষ সামনে এগিয়ে আসে, সেই দায়িত্ব আমাদের কাঁধে দিচ্ছে। পরিচিত বাম নেতাদের দিকবাজি আগেই বলছি, শিক্ষা ব্যবস্থার ত্রিখণ্ডিত দশা, তারপরে হলো 20-30টা ইলেকট্রনিক মিডিয়া যে প্রচার করে, তার মধ্যে পণ্য মানসিকতা থাকে, বামপন্থার প্রচার নাই, উল্টা প্রচার থাকে। সোশ্যাল মিডিয়া আরেক ভয়ঙ্কর জিনিস, এই সোশ্যাল মিডিয়ার আসক্তি এবং এর মধ্যে শুধু কতগুলি তথ্য বিভ্রাট সৃষ্টি করা। সত্যিকার যে নলেজ বলতে যা বোঝায়, জ্ঞানগর্ভ বর্তমান বিশ্বে, সে অর্থনীতি হোক, দর্শন হোক, বিজ্ঞান হোক, সমস্ত ক্ষেত্রে অনেক গবেষণামূলক চিন্তা ভাবনা সেগুলি কিন্তু প্রকাশিত হয়, এগুলি আর মিডিয়ার মধ্যে নাই। সারাক্ষণ এটা হলো কে কি বলছে, ও এটা বলছে, সে এটা বলছে, এইগুলির মধ্যে আছে। এটা এক ধরনের অ্যাডিকশন, এটা না নেশার। এইটাও একভাবে
চিন্তার মধ্যে একটা বিভ্রাট, মনস্তত্ত্বের মধ্যে একটা অসুস্থতা তৈরি করছে। তার মানে আমি বলছি না যে আপনারা সোশ্যাল মিডিয়ার একদম বয়কট করবেন, তা বলছি। অ্যানালাইজ করেন, আগে নিজের তত্ত্ব, নিজের আদর্শটা বোঝেন, তার নিরিখে সেগুলি বিচার করতে শিখেন। আর আন্তর্জাতিকটা এখন নাই, অনুপস্থিত। আমরা আমাদের দলের চেষ্টা করেছি। আমরা বেলজিয়ামে ওই যে 80টা পার্টির সম্মেলনের সঙ্গে যোগ দিয়েছি, সেটিগুলো না ভারতে অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট যে কনভেনশন, সেটার মধ্যে আমরা যুক্ত হয়েছিলাম। এসইউসি সেটাকে ধরে রাখবো না, পরে নষ্ট করে দিল। আমরা কানাডায় সেখানে একটা ম্যাগাজিন ইন্টারন্যাশনাল, সেটার সঙ্গে যুক্ত হয়ে ওখানে বামপন্থী দল তারা একটা সেটার সঙ্গে আমরা যুক্ত হয়েছিলাম। আমরা লেবাননে গিয়েছি, বহুভাবে চেষ্টা করেছি, এবং ঢাকাও আমরা অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট কনভেনশন করেছিলাম, সেটা একটা সাড়া লাগিয়েছি। কিন্তু আমাদের তো সেই সাংগঠনিক শক্তি নাই, আমাদের আর্থিক ক্ষমতা নাই। সেটা থাকলে হ্যাঁ এটা গড়ে উঠবে। আমরা আগামী 5 বছর 10 বছরের মধ্যে আবার একটা আন্তর্জাতিক গড়ে তোলার প্রক্রিয়া, সেটার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব, এবং সাম্রাজ্যবাদ বিরোধী একটা কেন্দ্র বাংলাদেশে সেটা গড়ে তোলে বিশ্বে সাম্রাজ্যবাদ বিরোধী প্রগতিশীল মানুষ দল, তাদেরকে আমরা এখানে আহ্বান জানাই। আশা করি। আরটা হলো দলের যে ভাঙন বা তাকে কেন্দ্র করে সেটা একটা অপপ্রচার আছে, বামপন্থীরা দেখবে না। আর এর সঙ্গে এই আগুনের মধ্যে ঘি ঢালতেছে কমিউনিস্ট পার্টি। এখন তাদের মধ্যে মতাদর্শগত একটা পার্থক্য আছে, কিন্তু তাদের সমস্যা কোথায়? এগুলি পাবলিকলি আমার দরকার ছিল। এটা আভ্যন্তরীণ ভাবে এই আলোচনাটা হইতে পারে, কিন্তু এটা দুই গুণ ওই সোকল সোশ্যাল মিডিয়া দেয়, এটা করে হাতিয়ার করে। এটাও একটা ক্ষতির কারণ হয়েছে। আর বাম ঐক্যের মধ্যে একদর্শিতা কাজ করে। তারপরে আমরা আমাদের দলে এখন কংগ্রেস ফিরোজ তো সারাক্ষণ এই কাজেই ব্যস্ত থাকে। আর একটা বাম ঐক্য, আর একটা সাম্রাজ্য বিরোধী ঐক্য, এবং তাকে কিন্তু সরাচ্ছে না। আগে তো যখন ইয়েতে বাম জোটে সে ছিল, 23 সালের পরে সব অস্থির হয়ে গেল, ফিরোজ কখন যাবে, কারণ ওরা দেখলে নাকি মানুষের ইয়ে নষ্ট হয়ে যায়। এখন তারই আর সরাই দিচ্ছে, কারণ মনে করছে যে বাসক যদি এই দায়িত্বে না থাকে না অচল হয়ে যাবে। কিন্তু এটাকে সক্রিয় করার জন্য আমাদের সাংগঠনিক শক্তি এবং অনেক যোগ্যতা ঘাটতি আছে। তারপরে যেটা আছে সাংগঠনিক দুর্বলতা, একটু বলে রাখি। কংগ্রেসরা যখন বলে যে আমাদের অন্য জায়গায় সংগঠন আছে, তত জায়গায় সংগঠন আছে। একটা জায়গায় সংগঠন থাকলে 5টা হাতিয়ার থাকতে হবে, হাত পা থাকতে হবে। কি? পার্টি সংগঠন, শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, নারী সংগঠন, এবং যে সাংস্কৃতিক সংগঠন, মহিলা সংগঠন। এই 5টা ইনস্ট্রুমেন্ট না থাকলে এটাকে আমরা ফুল ফ্লেজের সংগঠন বলি না। এটা সাংগঠনিক প্রক্রিয়া আছে, কিন্তু যদি আপনি বলেন যে আমাদের সাংগঠনিক কাঠামো, তাহলে 5টা কাঠামো থাকতে হবে। এবং তার সঙ্গে বিজ্ঞান আন্দোলন মঞ্চ, শিশু কিশোর মেলা, তার পাবলিকেশন, সেগুলি তার ব্যবস্থা থাকতে হবে। এখন খেয়াল করেন আজকে যে পরিস্থিতি, এই যে ভাঙ্গার বাড়ি সেবা কত, এখন লক্ষ লক্ষ কোটি মানুষের মধ্যে জিজ্ঞাসা, আর আমরা 15-16 হাজার, এখন 15 লাখ পত্রিকা দেওয়া দরকার, কই মত সেই পাওয়া বাইরে। তারপরও যেটা যায় সেটা অনেক সময় বিক্রি করতে হতে দেরি হয়, কারণ এর মধ্য দিয়ে আপনার টাকা বাড়তি পান, এর মধ্যে যোগাযোগ হয়। কারণ এই পত্রিকা তো একটা কর্মী, নির্বাক কর্মী, আপনি হলেন সমাজ কর্মী। তাহলে সেই জায়গায় এসে পত্রিকাটা কিভাবে আরো ব্যাপকভাবে নিতে পারেন, ব্যাপক মানুষের কাছে এটা টাইম। আগে যদি 200 বেচতেন, এখন 500 বেচবেন। আগে 500 বেচলে এখন 1500 বেচবেন, কারণ ওই লোকের কাছে গেলে আপনার তো টাকাও আসবে। এখন অনেকে 10 টাকা দেয়, কেউ 800 টাকা দেয়, 20 টাকা দেয়, 50 টাকা দেয়, একটা বাড়তি টাকা আছে, ওই টাকা দিয়ে আপনি অনেক আসা যাওয়ার খরচ নিন। তার সঙ্গে যেটা আছে, আমাদের পেশাজীবীদের সঙ্গে সংযোগ কম, আর যেটা বলছি সাংগঠনিক কাঠামোর ঘাটতি, ধর্মীয় সাম্প্রদায়িক ভাব মানুষ এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। এটা একদিকে ভালো, একদিকে খারাপ। এই যে উস্কানি তারা দিল, এখন মানুষ কিন্তু বুঝতে পারতেছে যে ধর্মের নামে আসলে একটা সুস্বরী দিতেছে। ধর্মের নামে মৌলবাদী গোষ্ঠী
রাজনৈতিক ভাবে তাদের জায়গা করার চেষ্টা করছে, এবং এরা আসলে এই শয়তানের চেয়েও খারাপ। এটা এটা বললাম এই কারণে, মোল্লারা এরা যদি নষ্ট হয়, ওই যে 4-5 মোল্লা বসে ঠিক করছে তারা মুড়ি খাবে, একজনের দিচ্ছে 5 পয়সা, একজনের 4 পয়সা, একজনের 3 পয়সা, 2 পয়সা, কত হইল? 5-4-9, 9-3-12, 14 পয়সা। তো শয়তান চিন্তা করলো যে মোল্লা করে একটা ফাঁকি দিয়ে আসে, শয়তান মানুষের চেহারা ধরে আসে 1 পয়সা দিচ্ছে, এমন হচ্ছে পয়সা দিব একটা, খাবো তো সমান। মোল্লারা তো তার চেয়ে অনেক বেশি উস্তাদ, খাইতে বসে কয় যে যত পয়সা দিছে অত আঙুল দিয়া খাও, আমরা শয়তান আর আঙুল দিয়া উঠাইতে পারি। এগুলি এত বড় শয়তানি, ফলে এগুলি মানুষ এখন আস্তে আস্তে বুঝতেছে যে এরা আসলে ধর্মের নামে কিরকম প্রতারক। আর হইলো পারিবারিক ভাবে আর্থিক মানসিক টানা পড়ে যা ব্রিক্স। আমি আমার অনুগুলি আর বেশি বলি না। উত্তরণের উপায় কি, কিভাবে বেরোবেন এখান থেকে? সাংগঠনিক পরিকল্পনা এটা গড়ে তোলেন এলাকাগতভাবে, জোনগতভাবে, কেন্দ্রীয়ভাবে, প্রত্যেকটা গণসংগঠনে সেইভাবে একটা পরিকল্পনা সাজাইতে হবে। সাংগঠনিক পরিকল্পনা একটা করবেন স্বল্প মেয়াদী, একটা মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। আর ঐক্যের শক্তিটা বাড়াইতে হবে, শুধু দল না, বিভিন্ন পেশার মানুষ, একটু চিন্তা প্রগতিবাদী, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এদেরকে যুক্ত করা, এবং বিভিন্ন দলের সমর্থন তাদেরকে টানার চেষ্টা করা। তারা অনেক সময় আমাদের সঙ্গে ভালো জানে না, আমরা কারো প্রতি নিন্দা বা কারো বিরুদ্ধে আমরা সে ধরনের কোনো বক্তব্য রাখি, কিন্তু আদর্শিক বিষয়টাকে আমরা তুলে ধরি। আর মতবাদিক যে সংগ্রাম আমরা করি এটাকে সুনির্দিষ্ট করা এবং বোধগম্য আকারে প্রচারে নিয়ে আসা। আর তরুণ যুবকদের সঙ্গে, এখন ধরেন এখানে বেশিরভাগ যদি বুড়া মানুষ হয়ে যায়, আমার তো কথা বাদ দেন, কালী বছর মরে যায়, কিছু যায় আসে না, কিন্তু দেখা যায় সব বুড়া লোক, যুবক তরুণ নাই, তাইলে তো ম্যাপে পরিণত। এই যে ম্যাপের মিটিং এ ডাকছিল, ইয়া দেখি সব বুড়া। তো প্রথমে বললাম যে ভাই আপনাদের মিটিং আছে, খুব খুশি হয়েছি, আমরা আদর যত্ন করছেন, ইয়ে করছেন, আপনাদের কিন্তু জুয়ান তরুণ যুবক তো নাই, ঘটনাই। আপনারা তো প্রত্যেকেই বেশি না, 4-5 বছর, এরপরে আপনারা যখন খালাস হয়ে যাবেন পৃথিবী থেকে, তখন কি জানেন? আমরা যেন সেই অবস্থায় না যাই। আমাদের সিনিয়ররা প্রেরণাদায়ক, কারণ এরা এত বছর বয়সের পরেও এরা আসে, এটা উৎসাহ যোগায়, কিন্তু তার সঙ্গে তরুণ যুবক যারা আছে তাদেরকে উদ্দীপ্ত করার সেই ক্ষমতা আপনাদের অর্জন করতে হবে, সহযোগিতা নিতে হবে। কারণ নাইলে গতানুগতিক কথা দিয়ে আপনাদের আকৃষ্ট করতে পারবেন না। এদের ভাব চিন্তা ভাবনার ধরন বুঝতে হবে, ধরন বুঝতে হবে, এবং তাদের মন মানসিকতা পরিবর্তন আনার জন্য তাদের কিভাবে সঙ্গ দেবেন, কিভাবে তাদেরকে বিভিন্ন বিষয় তাদের সামনে উপস্থিত করবে, কিভাবে তাদেরকে উৎসাহিত করবে, এটা ভাবতে হবে। গতানুগতিক ধাঁচে চললে পারবেন না। এটার মধ্যে আর অন্যগুলি আমি বলি না। শূন্য স্থান একটা তৈরি হয়েছে বাংলাদেশ, এর আগে অনেকবার তৈরি হয়েছে, আমরা রাখতে পারি। সেটা সেই আমাদের পার্টি 80 সালে হলো, তারপর থেকে 90 আমরা পারলাম না, এবং 2007 ওই সময় একটা অবস্থার মধ্যে সেটা কাজে খুব একটা পারি নাই। তারপরে যেমন ধরেন যে এই 24-এরও